আচ্ছা, আমাদের তো চার্ট অফ অ্যাকাউন্টস পর্যন্ত হয়ে গেছে। তো এর পরের স্টেপটা হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেগুলো আপনি সেল করেন ওগুলোকে জেরোতে ইম্পোর্ট দেওয়া, যেটা দিয়ে আপনি পরবর্তীতে ইনভয়েস, বিল এই জিনিসগুলো তৈরি করবেন। তো জেরোতে সবাই লগ ইন করেছেন? আচ্ছা, এখানে দেখেন বিজনেসে ক্লিক করলে এখানে একটা ইয়া আছে, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। দেন এটাতে ক্লিক করেন। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে দেখেন এখানে একটা ভিডিও আছে। তো আমরা একটু ভিডিওটা আগে দেখি, তারপরে আমরা স্টার্ট করতেছি। Inventory in zero allows you to track what's বুঝতে পেরেছেন কিছুটা? এখানে পুরো ইনভেন্টরি আর কি ট্র্যাকিং সিস্টেম বা ইনভেন্টরি রিলেটেড অনেক কিছু আপনি পাবেন। তো এখানে ধরেন আপাতত আমাদের কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা নেই। তো দেখেন আমরা একটা ফাইল শেয়ার করেছি। ধরেন আমরা এই প্রোডাক্টগুলো সেল করি, সেল এবং পারচেজ দুটাই করি আর কি। তো এখন এই প্রোডাক্টের যেই লিস্টটা আছে, এটা আমরা কয়েকটা এন্ট্রি করব হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করব ওয়ান বাই ওয়ান, আর বাকিগুলো একদম ইম্পোর্ট করে দিব। তাহলে আমরা দুইটাই দেখে ফেলতে পারবো যে একটা টাইম যে কিভাবে এক ওয়ান বাই ওয়ান অ্যাড করে এবং পরে একবারে পুরো একটা সিএসভি ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয়। তো আসেন আমরা ফার্স্ট যেটা আছে এটা আমি নেই। আচ্ছা, আপনারা কি এডিট এডিট তো করতে পারতেছেন না? না, ভিউ ভিউ অ্যাক্সেস। আচ্ছা, আপনারা তাহলে কপি করে নেন। না, এটা জাস্ট নরমাল একটা এক্সেলে লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, এখানে আপনারা এটাকে কপি করেন, কপি করে দেখেন এখানে আমার নো আইটেম, তো আমি অ্যাড নিউ, তাহলে এই যে প্লাস নিউ আইটেমে ক্লিক করব, ক্লিক করলে একটা ফর্ম আসছে দেখেন, ফর্মে ফার্স্টে যাচ্ছে আমার আইটেম কোড, তাহলে আমি আইটেম কোডটা হচ্ছে আমার এই যে এসকেইউটা, দেন আমি এটা এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আইটেম নেম, আইটেম নেম হচ্ছে আমার এটা, কপি করে নিলাম, দেন এটা এখানে পেস্ট করে দিলাম। যদি এমন হয় যে আপনি এই প্রোডাক্টটা পারচেজ করেন না, শুধু সেল করেন, সেই ক্ষেত্রে আপনি আই পারচেজ দিস আইটেম এটার উপর এই টিকটা সরিয়ে দিবেন, তাহলে আর আপনি পারচেজ করতেছেন না, শুধু সেল করেন, এইভাবে শো করবে। তো ধরেন আপনার যদি কোনো সার্ভিস থাকে, সেক্ষেত্রে কিন্তু আই পারচেজ দিস আইটেমটা আর লাগবে না। ধরেন আপনার সেলুনের ব্যবসা, সো ওইখানে আপনি বিভিন্ন হেয়ার কাট দিয়ে থাকেন, তো ওইখানে তো আপনার পারচেজ দিস আইটেম থাকবে না, সেলের মধ্যে আপনি বিভিন্ন আইটেম গুলো রাখলেন, যে আমি নর্মাল হেয়ার কাট 100 টাকা, স্টাইলিশ হেয়ার কাট 200 টাকা, এভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়া দিতে পারবেন। দেন হচ্ছে ইউনিট প্রাইস, তো এখানে দেখেন আচ্ছা এগুলো যে ফিল আপ করতেই হবে মানে এরকম না, বাট অ্যাকাউন্ট গুলো সিলেক্ট করে দিতে হবে। তো ইউনিট প্রাইসটা কিরকম, ইউনিট প্রাইসটা হচ্ছে আপনার একটা আনুমানিক প্রাইস, যে আমি অ্যাভারেজে এই টাকা দিয়ে কিনি, কিন্তু ধরেন আপনার রেট তো চেঞ্জ হতে পারে, এক এক সময় এক একবার রেট এক এক রকম হবে, প্রতিবারই চেঞ্জ করা যাবে, যখনই একটা আমরা ইনভয়েস বা বিল করব, তখন এই রেটগুলো প্রতিবার চেঞ্জ করে নেওয়া যাবে। তো দেখেন ইউনিট প্রাইসটা কত দিব, তখনও কি নিউ আইটেম দিব নাকি? না না ওটা ওইখানে ওই কিছু করা লাগবে না, তখন এখানে আসেই লাগবে না, যখন আমরা একটা কিছু তৈরি করতে যাব ডকুমেন্ট, তখন ওইখানেই করা যাবে ইনস্ট্যান্ট। তাহলে আমার পারচেজ প্রাইসটা কত হবে, 350, তাহলে ইউনিট প্রাইস হচ্ছে আপনার 350। পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, আর ট্যাক্স হচ্ছে গিয়ে ট্যাক্স অন পারচেজ 0% দিতে পারেন, বা জিএসটি 5%ও দিতে পারেন। আর ডেসক্রিপশনটা যা নাম সেটাই রাখলাম, চেঞ্জ করলাম না। আই সেল দিস আইটেম, একটা কাজ করি, আপনারা সবাই একটু দেখেন, আমি এই ফর্মটা ফিল আপ করি, পরে আপনারা দুইটা প্রোডাক্ট অ্যাড করেন, এট এ টাইম করতে গেলে দেখবেন যে আমি বলতেছি আপনারা মানে অনেক সময় ট্র্যাকে থাকতে পারবেন না। দেন এখানে দেখেন আই সেল দিস আইটেম, ইউনিট প্রাইস কত, 500, সেলস অ্যাকাউন্ট, সেলস, ট্যাক্স নিয়ে নিলাম জিএসটি 5%, আর এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, এটা থাকুক। দেন হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, আই ট্র্যাক দিস আইটেম। আই ট্র্যাক দিস আইটেম হচ্ছে আপনি যদি প্রোডাক্টটা ট্র্যাক করতে চান যে আপনার কত পিস স্টকে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আই ট্র্যাক দিস আইটেমটা দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে আমি এটা ট্র্যাক করার প্রয়োজন নেই, কিনবেন বিক্রি করবেন বাট ওটা ট্র্যাকিং দরকার নেই, সেক্ষেত্রে আপনার ট্র্যাক দিস আইটেমটা লাগবে না, এটা আপনি তখন আনটিক রাখবেন। কিন্তু যদি ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে এটা আই ট্র্যাক দিস আইটেমে ক্লিক করে দিবেন। দেন আপনার এখানে জিজ্ঞেস করবে যে আপনার ইনভেন্টরি তাহলে কোনটা হবে, ট্র্যাক দিস আইটেমে মানে এমন ইনভেন্টরি অ্যাকাউন্ট, যেটা বছর শেষে গোডাউনে যে মালগুলো রয়ে যাবে, সেটা ও কোন অ্যাকাউন্টে শো করবে, তখন আপনি দিয়ে দিবেন এখানে ওই অ্যাকাউন্টটা। যেমন আমার এটা দেওয়াই আছে, সিলেক্ট করাই আছে যে ইনভেন্টরি, তাহলে এখানে আমার অ্যাকাউন্ট লাগলো কয়টা, ইনভেন্টরি, সেলস আর কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এটা যদিও চলে গেছে কারণ আমি টাইম বেশি নিয়েছি, তো এটা চলে যায়, তো এটা আবার একটু নিয়ে নিতে হবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন সবাই? ট্র্যাক দিস আইটেমটা হচ্ছে আপনি জাস্ট ট্র্যাক করবেন যে আপনার কত পিস গোডাউনে আছে। যেমন ধরেন আমাদের ধরেন আপনার একটা কারখানায় নাট বল্টু স্ক্রু এগুলো কি ট্র্যাক করা হয়, কয় পিস নাট বল্টু আছে, ওগুলো ট্র্যাক করা হয় না, সো ওইটা আপনি ট্র্যাক করলেন না। কিন্তু ধরেন দামি মেশিন গুলা বা একটা 7 আপের গোডাউন, ওখানে কয় পিস 7 আছে, এটা ট্র্যাক করা লাগে না, নাহলে তো চুরি হবে। সেক্ষেত্রে আপনি আই ট্র্যাক দিস আইটেম দিয়ে ওইটা ট্র্যাক করে নেবেন, তাহলে হবে আপনি যখন কিনবেন এবং বিক্রি করবেন, ও জেরো এটা রেকর্ড রাখবে কয় পিস এখন গোডাউনে আছে। হ্যাঁ, অ্যাড করা যাবে, চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করে নিতে হবে।
ইভেন এখানেও এটা দেখেন দেওয়া আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট মানে চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড হবে একটা অ্যাকাউন্ট, ক্লিক করেন দেখেন একটা চার্ট অফ অ্যাকাউন্টস এর ফর্ম ওপেন হয়েছে। ওই যে চার্ট অফ অ্যাকাউন্টস আমরা এই ফর্মটা ফিল আপ করতাম, ওই ফর্মটাই আসছে। এখানে করলে ওখানে চলে যাবে, কিন্তু এখানে যে আমি অ্যাড করতেছি কোন ক্যাটাগরি, ইনভেন্টরি। তো এটা ও কিন্তু ডিফল্ট দিয়ে রাখছে যে এখান থেকে যেটা অ্যাড করতেছে এটা হচ্ছে ইনভেন্টরি পারপাস অ্যাড করতেছে। তাহলে এই ফর্মটা কি ক্লিয়ার সবার? তাহলে আমার এই কয়টা ইনফরমেশন দিতে হয়, দেন হচ্ছে আমি সেভ করে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন ধরেন যদি প্রোডাক্টে কিছু এডিট করার প্রয়োজন হয়, বা ধরেন 2 মাস এই প্রোডাক্টে এইভাবে সেল করলেন, এখন রেট চেঞ্জ হয়ে গেছে, আগে পারচেজ প্রাইস ছিল 350, এখন এটা হয়ে গেছে 400। দেন আপনি প্রোডাক্টের মধ্যে যাবেন, দেন এখানে এডিট আইটেম আছে, এডিট আইটেমে ক্লিক করবেন, করে রেট চেঞ্জ করে দিতে পারবেন, এগুলোও চেঞ্জ করে দিতে পারবেন, এটাও চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে দেখেন এখানে একটা যে ফাইলের মতো একটা লোগো শো করতেছে না, এখানে আপনি ওই প্রোডাক্টের ছবি তুলে দিয়ে দিতে পারেন, অ্যাটাচ করে দিতে পারেন। যে আপনার ধরেন হ্যাঁ 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 ইমেজ দেওয়া যায়। তো এখানে আপনি ক্লিক করলে দেখেন আপলোড ফাইল, কোন একটা আপনার প্রোডাক্টের ছবি তুলে এখানে আপলোড করে অ্যাটাচ করে রাখতে পারবেন যে এটা ওই প্রোডাক্ট, বোঝার সুবিধার্থে। আর এখানে আপনার সব প্রোডাক্টের মানে এই প্রোডাক্টটা কতবার সেল হয়েছে, কার কার কাছে সেল হয়েছে, এগুলো সব হিস্ট্রি এখানে আপনি পাবেন। এই যে দেখেন রিসেন্ট ট্রানজাকশন, যখনই আপনি কোনো ট্রানজাকশন করবেন এখানে এগুলোর রেকর্ড থাকবে। তারপর কোয়ান্টিটি কি অবস্থা আছে এটা এগুলো এখানে আপনার পেয়ে যাবেন রিপোর্টগুলো। তাহলে একটা প্রোডাক্ট অ্যাড করা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনারা সবাই এই প্রোডাক্টে অ্যাড করে ফেলেন, দেন সেকেন্ড প্রোডাক্টটাও অ্যাড করে ফেলেন, এই দুইটা প্রোডাক্ট অ্যাড করেন। এবার আমরা হচ্ছে বাকি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব। ধরেন আপনার কাছে 1000 প্রোডাক্টের লিস্ট আছে, তখন আপনি যদি 1 বাই 1 অ্যাড করতে যান আপনার কিন্তু অনেক সময় লাগবে। তো 1000 প্রোডাক্টে আমি যদি একদম একটা এক্সেল ফাইল করে আমি ইম্পোর্ট করে দিই আমার এট আ টাইমে হয়ে যাবে। তো ধরেন আমাদের একটা স্টুডেন্ট এরকম একটা কাজ পেয়েছিলেন, সেটা ছিল এরকম যে ক্লায়েন্টের 1600 প্রোডাক্ট জেরোতে ইম্পোর্ট দিতে হবে। তো ওই কাজটা ছিল হচ্ছে $10, $12, $12। সে কাজটা নিয়ে সে ইম্পোর্ট করাটা জানতো না, সে 1 বাই 1 অ্যাড করা শুরু করছে। দেন সে টানা 4 ঘন্টা কাজ করছে, টানা 4 ঘন্টার মতো কাজ করে সে প্রায় 400-500 মতো প্রোডাক্ট অ্যাড করতে পারছে। এবং সে খুব এক্সেলে ভালো, মানে ওভারঅল সবকিছুতে সে স্পিড অনেক বেশি, তারপরও তার এত টাইম লাগছে। পরে সে ভাবছে না এই কাজ পসিবল না, মানে মাত্র $12 জন্য সে 4 ঘন্টা অলরেডি দিয়ে দিছে, তারপর আরো দিতে হবে 1600 প্রোডাক্ট। তো তারপর সে ভাবতেছে না ছেড়ে দিবে, কাজটা করবে না। তখন সে ভাবলো যে আচ্ছা ছেড়ে যখন দিব একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি। দেন আশেপাশে গুতাগুতি শুরু করলো, দেখে যে ইম্পোর্ট অপশন আছে। দেন বাকিটা সে বাকি 1200 মতো প্রোডাক্ট সে মাত্র 10 মিনিটে ইম্পোর্ট করে ফেলছে। তো এটাই মানে আমাদের কিন্তু ওয়ে গুলো জানা থাকা খুব ইম্পর্টেন্ট, যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে গুলা। তো পরে হ্যাঁ ক্লায়েন্টও পুরো ইমপ্রেস হয়ে গেছে, ক্লায়েন্ট কাজটা ছিল 2 দিনে করে দেওয়ার টাইম, সে করে দিছে একদিনই। ক্লায়েন্টও খুশি, আবার $10 তাকে টিপস দিয়ে গেছে। ক্লায়েন্ট নিশ্চয়ই ক্লায়েন্টও জানতো না যেভাবে ইম্পোর্ট করা যায়, সে ভাবছে বেচারা অনেক টাইম নিয়ে নিশ্চয়ই করছে, কাজটা টানা করে দিছে। হ্যাঁ হ্যাঁ ফার্স্টে তো বুঝে নাই দেখে 4 ঘন্টা কিন্তু মানে অযথা নষ্ট হইলো। এখন দেখেন আমরা যদি এভাবে 1 বাই 1 অ্যাড না করে ইম্পোর্ট কিভাবে করি। তো ইম্পোর্ট করার জন্য আমি একটা ট্রিক্স ইউজ করি, যেটা হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস হিসেবে নিতে পারেন। যেমন ধরেন আমরা 2টা প্রোডাক্ট অ্যাড করছি না, এই ফাইলটা এখন এখানে একটা ফাইল তৈরি হয়েছে 2টা প্রোডাক্ট, এটাকে আমি এখন এক্সপোর্ট করব, ডাউনলোড করে নেব। তাহলে আপনারা একটু এক্সপোর্ট করেন সিএসভি তে, এটা ডাউনলোড করা যাবে সিএসভি অথবা পিডিএফ, তা আমরা এক্সপোর্ট করব হচ্ছে সিএসভি তে। তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এটা কোন ফাইল? সিএসভি ফাইল। এটা হচ্ছে আমরা এইমাত্র যেটা করলাম 2টা প্রোডাক্ট। দেখেন ফাইলটা ওপেন করেন, দেখেন আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করছি ওই 2টা না। আচ্ছা এখন যে স্টেপগুলো দেখাবো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ একটু পরে অনেকে বলবেন ভাই আমার প্রোডাক্ট ইম্পোর্ট হয়নি, ঠিক আছে, একটু পরেই বলবেন ভাই আমি পারতিস না কেন ভাই একটু দেখেন এই সেই। আমি আগে বলে দিচ্ছি অ্যাডভান্স 30 জনের মতো আছেন, রাইট? দেখবেন দেখি কতজন পারে আর কি, এখন এটা হচ্ছে ফ্যাক্ট। সবাই ইম্পোর্ট করছেন, এক্সপোর্ট করছেন ফাইলটা। আচ্ছা এইটা হচ্ছে আমার এক্সাম্পল, এটা কি আমার
এটা দেখে আমি বুঝতে পারবো যে কোন কলামে কি লিখলে জেরো বুঝতে পারে। এই ফরম্যাটটা ইউজ করতে হবে। এটা আমার কি এক্সাম্পল। এখন হচ্ছে আমি যে বাকি প্রোডাক্টগুলো আছে ওগুলো ইম্পোর্ট করব। আসেন সেই স্টেপটা দেখি। এখানে দেখেন ইম্পোর্ট আছে না, ইম্পোর্টে ক্লিক করেন, দেন এখানে আইটেমস, দেন এখানে দেখেন একটা টেমপ্লেট দেয়া আছে আপনার জন্য, যে এই টেমপ্লেটে বসালে জেরো বুঝতে পারবে। দেন টেমপ্লেটটা ডাউনলোড করেন, একটা ক্লিক করলেই দেখবেন ডাউনলোড হয়ে গেছে। দেন এবার টেমপ্লেটটা ওপেন করেন। টেমপ্লেটটা ওপেন করেছেন? এখন আপনার এক্সেল ওপেন করা আছে কয়টা? তিনটা কেন? দুইটা, একটা হচ্ছে এক্সাম্পল আর একটা হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে, এখানে কিন্তু কেউ গুলায় না। এখন আমরা নতুন যেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব সেটা কোথায় বসাবো, এক্সাম্পলে নাকি টেমপ্লেটে? টেমপ্লেটে। আর সাজেশন নিব কোথা থেকে? এক্সাম্পল ফাইলটা থেকে। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসেন তাহলে আমি এবার টেমপ্লেটে কাজ করা শুরু করি। দেখেন টেমপ্লেটে কি কি কলাম আছে, আইটেম কোড, নেম, পারচেজ ডেসক্রিপশন, ইউনিট প্রাইস, মোটামুটি আমরা যেগুলো ওইখানে ফিল আপ করেছি ওই জিনিসগুলো দেখেন এখানেও আছে। তাহলে এখন আমি ফার্স্টে বসাবো কি আইটেম কোড। আইটেম কোডে কি বসাবো? দেখেন এক্সাম্পল, বুঝতে পারছেন? আইটেম কোডে কি বসাতে হবে? এসকিউটা। তাহলে এসকিউটা আছে কোথায়? ড্রাইভে। এই যে এসকিউটা আছে না এখানে ড্রাইভে, তাহলে এখানে আমি কত থেকে নিব ড্রাইভে? 3 থেকে লাস্টের আগেরটা পর্যন্ত। লাস্টেরটা নিয়েন না, এটা সার্ভিস, এই জন্য এটা আবার আলাদা দেখা দেবো ইম্পোর্ট করে অ্যাড করাটা। তাহলে লাস্টের আগেরটা পর্যন্ত কি করবো, এসকিউটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন এটা আমি আমার টেমপ্লেটে বসাবো, নট এক্সাম্পল। এক্সাম্পল ফাইলে বসায় না। ঠিক আছে, হ্যাঁ আপনি 3টা অ্যাড করছেন, এক্সট্রা 2টা, তাহলে হ্যাঁ ওই 2টা ওগুলো বাদে, কারণ ওগুলো অ্যাড করলে আবার ডাবল হয়ে যাবে একই প্রোডাক্ট। তাহলে বুঝতেছেন? এরপর হচ্ছে আইটেম নেম। আইটেম নেমে কি অ্যাড করবেন? চাইলে এক্সাম্পল থেকে দেখে নেন যে আইটেমের যে নামটা। তাহলে এটা আমি এখন কপি করে নিই। এই যে আমার প্রোডাক্ট এন্ড সার্ভিসের নেম আমি মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমি আমার টেমপ্লেটে বসাবো। আচ্ছা এভাবে পেস্ট করতে পারেন, এই যে স্পেশাল দিয়ে, হ্যাঁ পেস্ট স্পেশাল দিয়ে, কারণ তাহলে নাহলে ওইখানে যে ফরম্যাট আছে ওইভাবে চলে আসে। এভাবে করে যে এখানে পেস্ট অপশনে দেখেন 2টা অপশন দেওয়া থাকে, এইটাতে দিবেন। আর নাহলে সমস্যা নেই, যেভাবে আসতেছে ওইভাবে পেস্ট করে দেন, সমস্যা নেই। তারপরে আবার ইয়া করে নেবেন, ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই, দেখাই দিব এটা। দেন হচ্ছে পারচেজ ডেসক্রিপশন। পারচেজ ডেসক্রিপশনটা কি আমাদের প্রোডাক্টের নামগুলোর মতোই না ছিল? তাহলে ওইটাই আমি সেম পেস্ট করে দিলাম। এই 3টা কলাম ফিল আপ করতে পারতেছেন সবাই? এরপর হচ্ছে পারচেজ ইউনিট প্রাইস, এটা কোথায় আছে? ড্রাইভ থেকে নিয়ে নেন। পারচেজ ইউনিট প্রাইসটা কিন্তু লাস্ট একটা পর্যন্ত নিয়েন, কারণ এখানে একটা কিন্তু এক্সট্রা আছে যেটা এখানে নাই, ওটা সার্ভিস ছিল। সেম, হ্যাঁ সেম। দেন পারচেজ কস্টটাও কপি করে নিলাম, কপি করে আমি টেমপ্লেটে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট কি বসাবো?
দেখেন কস্ট অফ গুডস সোল্ড এটা কি লিখে দিব নাকি কোড বসাবো নাকি কোড প্লাস কস্ট অফ গুডস সোল্ড লিখবো, এটা কি আমাদের কোনো ধারণা আছে? এটা কি আমরা জানি জেরো কিভাবে বুঝে? এই জন্য আমার হচ্ছে কি কি আছে, এক্সাম্পল আছে, রাইট? এক্সাম্পলে গিয়ে দেখেন তো কি বসাতে হবে। ফাঁকা। পারচেজ অ্যাকাউন্ট কি আছে? ফাঁকা, তাহলে এটা লাগবে না। ক্লিয়ার? তারপর হচ্ছে কি পারচেজ ট্যাক্স রেট, আমি যেহেতু জিএসটি চুজ করছি আমার এখানে কি শো করতেছে জিএসটি। আপনারা অনেকে হয়তো ট্যাক্স এক্সাম দিয়েছেন বা অন্য কোনো ট্যাক্স দিয়েছেন, আপনাদের যেটা শো করতেছে ওইটাই দিয়ে দেন কপি করে। যেমন আমি এটা কপি করে নিলাম, কপি করে পাশেরটার মধ্যে বসিয়ে দিলাম, সরি একটা না সবগুলোর মধ্যে বসাতে হবে। আপনাদের এক্সাম্পলে কি আছে সেটা দেখেন, আমারটাই জিএসটি আছে, আমারটাই আমি জিএসটি থেকে নিয়ে নিয়েছি। আপনারটা যদি অন্য থাকে আপনি ওটা নিতে হবে, নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এক্সাম্পল একটা এক্সেল আছে না? হ্যাঁ, ওটা হচ্ছে, ওটাকে আমি এক্সাম্পল বলতেছি এখন, তাহলে দেখেন ওইখান থেকে বুঝতে সুবিধা। সেলস ডেসক্রিপশন কি নিব, আমার পারচেজ ডেসক্রিপশন যা ওইটাকে কপি করে আমি সেলস ডেসক্রিপশন, হ্যাঁ ওইটাই দেন, ওটা কপি করে পেস্ট করেন, কপি করে পেস্ট করেন, লিখতে যান না। সেলস ডেসক্রিপশন পর্যন্ত আমি আসছি, আপনারা সবাই আসছেন সেলস ডেসক্রিপশন পর্যন্ত? আচ্ছা আমি 2 মিনিট একটু ওয়েট করি, অনেকে মানে একটু পিছিয়ে গেছে। এরপর হচ্ছে সেলস ইউনিট প্রাইস, তাহলে এটাও কপি করে নেন। সেলস অ্যাকাউন্ট, এখানে কি লিখতে হবে একটু এক্সাম্পল থেকে দেখে নেবেন। 200 লিখতে হবে। অ্যাকাউন্ট কোড, তারপর সেলস ট্যাক্স রেট, আচ্ছা এরপর হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট, দেখেন তো আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে না? এভাবে করে ফর্মটা ফিল আপ করতে হবে আপনাদের। এরপর এটাকে আমরা এই পার্টগুলো একটু দেখে নেন, এরপর এটাকে আপনারা সেভ করেন, এই লেখাটার উপর ইয়েস দিয়ে দেন, বাস এটা সেভ হয়ে গেল। এখন এই ফাইলটা আমি ইম্পোর্ট করব, ঠিক আছে? আমি একটু স্টেপগুলো দেখিয়ে দিই, পরে আপনারা আমারটা এটা ফলো করেন, এই পরের স্টেপটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এরপরে হচ্ছে জেরোতে আসেন, জেরোতে আসার পর এখানে দেখেন ব্রাউজ করতে হবে আমাকে ফাইলটা, যেই ফাইলটা আমি এখন ইম্পোর্ট করব সেটা ব্রাউজ করতে হবে। সেটার নাম কি ফাইলের? ইনভেন্টরি আইটেমস ফাইলের নাম। উল্টাপাল্টা দিলে কিন্তু পুরাই শেষ। ব্রাউজে দিয়ে ডাউনলোডসে গেলে ইনভেন্টরি আইটেম আছে দেখেন, এই যে এটা ইনভেন্টরি আইটেমস পেয়েছেন, এটা দিতে হবে, দেন হচ্ছে কি ওপেন, দেন হচ্ছে কন্টিনিউ। দেখেন আমার কি লেখা আসছে, এই যে এই লেখাটাতেই সবাই অনেকে ধরা খাবে না। ক্রিয়েটেড 9 আইটেমস আর হচ্ছে আপডেটেড 0 আইটেমস, মানে আমার 9টা আইটেম ইম্পোর্ট হতে যাচ্ছে। দেন আমি কমপ্লিট ইম্পোর্ট দিব, দেখেন আমার প্রোডাক্টগুলো চলে আসছে, আগে 2টা ছিল এখন 2টার সাথে আরো 9টা অ্যাড হয়েছে। এবার আপনারাও এই কাজটা করেন। আচ্ছা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, এটা হচ্ছে সার্ভিস। তাহলে এখানে নিউ আইটেমে ক্লিক করেন,
এটা দেখানোর জন্য জাস্ট। হ্যাঁ যেত। দেন হচ্ছে গিয়ে আমরা ওইটার নামটা কোথায়, লাস্টেরটা এসকিউ, এটা কপি, আইটেম নেম, আচ্ছা এটার কোনো পারচেজ ইনফরমেশন থাকবে না। দেন সেলস ইনফরমেশনে হবে হচ্ছে ইউনিট প্রাইস, তারপর হচ্ছে সেলস অ্যাকাউন্ট হবে, সেলস, আর এটা ট্র্যাক করারও দরকার নেই। ট্যাক্স হচ্ছে জিএসটি 5 আমার। না এটা ট্র্যাক হবে না। হ্যাঁ দেন সেভ দিয়ে দিলে আমার একটা সার্ভিস অ্যাড হয়ে যাবে। এবার আমরা যেটাতে হাত দিব সেটা হচ্ছে গিয়ে ইনভয়েস এন্ড বিল। আচ্ছা বিল হচ্ছে গিয়ে আপনি যখন কিছু কিনবেন, যেমন আপনি যে প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো এন্ট্রি করছেন এটা তো লিস্ট। এখন আপনি যখন এটা পারচেজ করবেন তখন আপনাকে একটা বিল তৈরি করতে হবে। তাহলে বিলটা কার সাথে রিলেটেড, পারচেজের সাথে। আর যখন এটা এই প্রোডাক্ট আপনি সেল করবেন তখন আপনাকে একটা ইনভয়েস তৈরি করতে হবে। তাহলে সেলসটা কার সাথে, ইনভয়েসটা কার সাথে রিলেটেড, সেলসের সাথে। এই দুইটা জিনিস কি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার? আচ্ছা তো এখানে দেখেন বিজনেসে যদি ক্লিক করি আমি, তো এখানে দেখেন ইনভয়েস, কোর্স, সেলস, ওভারভিউ। তাহলে এই তিনটা পার্ট হচ্ছে সেলসের সাথে রিলেটেড। আর বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ এগুলো হচ্ছে পারচেজের সাথে রিলেটেড। তো আমি যখন পারচেজ নিয়ে কাজ করব তখন এগুলোর হেল্প নিব, যখন সেলসের কাজ করব তখন এগুলোর হেল্প নিব। আর কুইক একটা ক্রিয়েট অপশন আছে যেটা হচ্ছে এই যে প্লাস আইকনটা, ক্রিয়েট নিউ, এটাতে যদি আমি ক্লিক করি এখানেও দেখেন ইনভয়েস, বিল, কোটেশন, কন্ট্যাক্ট লিস্ট, তারপর পারচেজ অর্ডার, ম্যানুয়াল জার্নাল, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি, কিছু জিনিস যেগুলো আমাদের রেগুলার লাগে সেগুলো এখানে কুইকলি ক্রিয়েট করার জন্য এখানে রাখা আছে। আচ্ছা আসেন আপনারা পছন্দ করেন যেন ইউজার চেঞ্জ করেন না, ইউজার স্ট্যান্ডার্ড দেওয়া, ইউজার সবাইকে অ্যাডভাইজার করছেন না। আচ্ছা ম্যানুয়াল আসে, ম্যানুয়াল জার্নাল আসেনি কার কার? এখানে এই যে ক্লাস আইকনে ক্লিক করলে ম্যানুয়াল জার্নালটা আসতেছে না, এমন কেউ আছেন? যাদের আসেনি তারা হচ্ছে ইউজারটা ঠিক করেন নাই, ইউজারটা আপনার স্ট্যান্ডার্ড দেওয়া এই জন্য আসেনি, ওটা পরে দেখাবো না। এবার হচ্ছে তাহলে আমরা কি নিয়ে কাজ করব, বিল। ফার্স্ট হচ্ছে বিল নিয়ে কাজ করি। তাহলে আসেন বিল আমি চাইলে এখান থেকেও বানাতে পারি, এটা হচ্ছে দ্রুত বানানোর জায়গা। বাট আগে আমরা মেইন জায়গাটা দেখে নিই যে আসলে কোথায় থাকে সব সময়। তো এখানে দেখেন পারচেজ ওভারভিউ আছে না, এখানে যাই আমরা। এখানে আসলে এখানে হচ্ছে আপনার বিলের গোডাউন, এখানে সবকিছু থাকবে, ঠিক আছে? তো এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নিই। আচ্ছা তো এখানে দেখেন, এখানে আমরা যে ফাইলটা, এখানে যে কি কি আছে দেখেন, ফার্স্ট অফ অল এখানে আছে প্লাস নিউ, রাইট? তার মানে আমি নতুন কিছু ক্রিয়েট করতে চাইলে এখানে ক্লিক করবো, যে এখানে দেখেন ক্লিক করলে বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট, পারচেজ অর্ডার, এই জিনিসগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ইম্পোর্ট, যদি আমি কোনো বিল ইম্পোর্ট করতে চাই সেটা আমি এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। সার্চ, বিল কোনো একটা খুঁজে বের করতে পারবো। বিলস, এখানে চারটা দেখেন বক্স আছে, এর মধ্যে ড্রাফটে আছে নান, মানে আমি এখন পর্যন্ত কোনো ড্রাফট বিল বানাইনি। যেমন আমরা মেইল অর্ধেক লিখে চলে গেলে আমরা এটা কি কোথায় সেভ থাকে, ড্রাফটে থাকে না? ওই রকম বিল অর্ধেক তৈরি করে চলে গেলাম বা এটা পরে করলাম, ওটা হচ্ছে ড্রাফট বিল। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, একটা বিল তৈরি করে ফেলছি বাট এটা এখনো অ্যাপ্রুভ হয়নি, বা অ্যাকাউন্টস হেড এটা এখনো অ্যাপ্রুভ করেনি, সে করবে, তো ওইটা হচ্ছে আপনার অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে জমা থাকবে। তো
ধরেন আপনি বুককিপার, আপনার উপরে আরেক বস আছে, আপনি বিলগুলো বানায় রাখেন, সে এসে চেক করে তারপর সেটাকে অ্যাপ্রুভ করে। বুঝতে পেরেছেন? তাহলে এটা আপনার হবে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। দেন অ্যাওয়েটিং পেমেন্ট। অ্যাওয়েটিং পেমেন্ট হচ্ছে আপনি অ্যাপ্রুভ হয়ে গেছে বাট এখনো পেমেন্টটা ছাড়েন নাই বা পেমেন্টটা করেন নাই, মানে বিলটা ডিউ আছে, সেটা হচ্ছে অ্যাওয়েটিং পেমেন্টে থাকবে। আর ওভার ডিউ হচ্ছে ডিউ ডেটটা পার হয়ে এটা ওভার ডিউ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে ডিউ ডেট আপনার 10 দিনের মধ্যে বিলের টাকাটা পরিশোধ করার কথা, বাট এখন অলরেডি 10 দিনের বেশি হয়ে গেছে, 11 দিন হয়ে গেছে, তখন সেটা অ্যাওয়েটিং পেমেন্টেও থাকবে, ওই বিলটাই আবার ওভার ডিউতেও শো করবে, যেটা ওভার ডিউ। 4টা বক্স কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপকামিং বিল, আপনি যখন বিল তৈরি করবেন এভাবে শো করবে বিলগুলো গ্রাফ আকারে, যে আপকামিং বিলগুলো শো করবে যে কোন বিলগুলো আপনি নেক্সটে পেমেন্ট করতে হবে। আরেকটা পোর্শন হচ্ছে পারচেজ অর্ডারস। আপনি কোনো কিছু কেনার আগে যে অর্ডারটা প্লেস করেন, পারচেজ অর্ডারটাও আপনি এখান থেকে সেম ওয়েতে ড্রাফট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল আর অ্যাপ্রুভ, এই 3টা ক্যাটাগরিতে শো করবে। এই পার্টটা কি বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আসেন আমরা একটা বিল বানাই ফার্স্টে। তাহলে এখানে কোথায় যাব? নিউতে গিয়ে বিল। দেখেন একটা ফর্ম চলে আসছে। ফর্মে প্রথমেই জানতে যাচ্ছে ফর্ম, এই বিলটা যে বানাচ্ছি এটা কার কাছ থেকে আসছে বা কার এগেনস্টে বানাবো আর কি। তাহলে এখানে আমি আমার যেই সাপ্লায়ার গুলো আছে তাদের নাম দেই। আছে কোনো সাপ্লায়ার আদৌ? হ্যাঁ আছে তো, লিস্ট, ওই যে কন্ট্যাক্ট লিস্ট অ্যাড ইম্পোর্ট করছিলাম ওই নামগুলা, আমি এটা নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ডেট, আমি যে বিলটা করতেছি এটা কবের, তাহলে ধরে নেই এটা হচ্ছে গিয়ে অক্টোবরের 1 তারিখের। এই বিলের ডেটটা কি আমি পারচেজ করার পর আমার কাছে যে বিলটা আসবে ওই বিলের ডেটে? হ্যাঁ হ্যাঁ, ওই বিলটাই আপনি এখানে বসাচ্ছেন, জেরোতে বসাচ্ছেন, জেরোকে ট্রানজাকশন আপডেট করার জন্য। জাস্ট একটা আমি প্রোডাক্টটা রিসিভ করতে আমার সফটওয়্যার করে। হ্যাঁ, দেন হচ্ছে ডিউ ডেট, এই যে বিলটা যে আপনি ওর কাছ থেকে যে কিনে আনছেন, ওকে কতদিন ডিউ ডেট আপনাকে সে দিয়েছে। ফর এক্সাম্পল, বিলের মধ্যে লেখা থাকবে না? হ্যাঁ বিলের মধ্যে লেখা থাকবে। ডিউ ডেট। হ্যাঁ, তাহলে আমি দিলাম +10, আজকে তো 18 তারিখ, তাহলে তো তাহলে বিলটা আজকে কিন্তু 18 তারিখ, আর আমরা 1 তারিখে হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে আমি 1 তারিখে প্রোডাক্টটা কিনেছিলাম, 1 তারিখের বিল এন্ট্রি করতেছি। দেন হচ্ছে রেফারেন্স, কোনো রেফারেন্স নাম্বার বা কোনো কিছু থাকলে আপনি এখানে লিখতে পারেন, এটা নট ম্যান্ডেটরি। এই রেফারেন্স নাম্বারটা মানে ধরেন বিলের উপর কোনো নাম্বার থাকলে, বিল নাম্বার বিল নাম্বার ওই টাইপের। এখানে একটা দেখেন ফাইলের ছবি আছে না, আপনি যে বিলের কপিটা পেয়েছেন ওটাকে আপনি ছবি তুলে এখানে অ্যাটাচ করে দিতে পারেন, এটা হচ্ছে এটা বিল। বিলগুলো আমাদের কাছে আসবে। ধরেন আপনি ধরেন অ্যাকোরা ট্রাস্ট, আমরা 10টা ল্যাপটপ কিনলাম, তাহলে রায়ান্স থেকে 10টা ল্যাপটপ কিনছে, রায়ান্স আমাদের একটা বিল দিবে না? ওইটা তো আমরা রায়ান্স থেকেই পাবো। ওইটা এখন আমার যদি অ্যাকাউন্টস আপডেট করতে হয়, আমার অ্যাকাউন্টসে নিয়ে আসতে হবে না বিলটাকে, সেটা হচ্ছে এটা। যখন একজন ক্লায়েন্টটা কাজ করতে যাবে ও আচ্ছা, বিলটা আমি কিভাবে সে আপনাকে হচ্ছে গিয়ে ওই একটা ফোল্ডার ওপেন করে সে তার বিলের ছবি তুলে তুলে ওখানে পাঠিয়ে দিতে পারে ড্রাইভে। ধরেন তার একটা ড্রাইভে ফোল্ডার থাকবে বিল, সে বিলের ছবিগুলো তুলে তুলে এখানে দিয়ে দিবে, আপনি ওখান থেকে দেখে দেখে এখানে কাজ করে ফেলবেন। আবার এবং অ্যাটাচ করে দিবেন প্রত্যেকটা বিল। অ্যাটাচ করে দিলে সুবিধা হচ্ছে এটা অডিটের সময় আবার কাজে দেয়, সোর্স ডকুমেন্ট হিসেবে কাজ করে। দেন রেফারেন্স গেল, তারপর হচ্ছে টোটাল, এটা লাগবে না, কানাডিয়ান ডলার, ট্যাক্স ইনক্লুসিভ, এগুলো ঠিক আছে। যদি এমন হয় বিলটা ট্যাক্স এক্সক্লুসিভ, তাহলে এখান থেকে আপনি চাইলে ট্যাক্স এক্সক্লুসিভ বা নো ট্যাক্স এখান থেকে এটা চুজ করে দিতে পারেন। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, আইটেম ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, অ্যাকাউন্ট, ট্যাক্স রেট আর অ্যামাউন্ট কানাডিয়ান ডলারে। আইটেমটা আমরা দিব শুধুমাত্র তখনই যখন এটা আমার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস। কখন দিব? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ধরেন আপনার একটা অফিস আছে, আপনি 10টা ল্যাপটপ কিনেছেন রায়ান্স থেকে, কিন্তু আপনি ওটা আপনার স্টাফদের দিচ্ছেন, ওটা আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস না, ওটা তো আপনি সেলের পারপাসে কিনেন নাই। তো ওই ক্ষেত্রে আপনি কি আইটেমে দিবেন? ওইখানে দিবেন আপনি ডেসক্রিপশনে, ডেসক্রিপশনে বলে দিবেন 10টা এইচপি ল্যাপটপ কিনা হয়েছে।
ক্লিয়ার? আইটেম কোনটা হবে তাহলে? যেগুলো আমরা সেল করি, যেমন আমরা অলরেডি প্রোডাক্ট এন্ড সার্ভিসটা ইম্পোর্ট করে ফেলছি না, তো এখানে আইটেমের উপর ক্লিক করলে দেখেন আপনার ওই প্রোডাক্ট এন্ড সার্ভিসগুলো শো করতেছে, যেগুলো আমরা একটু আগে রেডি করে আসছি। ডেসক্রিপশনে দিলে কি আমাকে এটা ইনভেন্টরিতে যাবে? না যাবে না, দেখি তো আমি ডেসক্রিপশনে দিতে বললাম। এখন আমরা যদি কম্পিউটার কিনি তাহলে এখন কম্পিউটার সেটা যাবে asset। হ্যাঁ, যখন কম্পিউটার কিনবেন তখন ডেসক্রিপশনে লিখবেন, এই আইটেমে আসবে না। আইটেম হচ্ছে আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিস অনলি। আইটেমটা কি আপনার প্রোডাক্ট? সেলসের উদ্দেশ্যে যদি কিনা হয় সেক্ষেত্রে আইটেমে বসবে। আইটেমটা কি আপনার প্রোডাক্ট? আপনার কোম্পানি কিসের? এক্সাম্পল দেন। কম্পিউটার কিনে কোম্পানি কম্পিউটার কিনে এনে বিক্রি করে, তাহলে কি এটা প্রোডাক্ট? অবশ্যই প্রোডাক্ট, সেক্ষেত্রে অবশ্যই আইটেমে হবে। কিন্তু কম্পিউটারটা কিনে সে ইউজ করে, এমপ্লয়ীদের দিচ্ছে, শেয়ার তখন তখন তার আইটেমে আসবে না। এইটা বলতেছে আর ডেসক্রিপশনে যদি যায় তাহলে ওইটা কি অ্যাসেটস এ চলে যাবে? না। এই যে তখন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আপনি দিয়ে দিতে হবে যে এটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট। ও আচ্ছা। আচ্ছা, আমি প্রোডাক্ট এন্ড সার্ভিসটা আগে দেখাই, পরে আবার একটা ল্যাপটপ কিনেও দেখিয়ে দিব, দুইটা ক্লিয়ার করে দিই, কারণ একসাথে দুইটা মাথায় নিলে ভেজাল হয়ে যাবে। এই যে একটা আইটেম নিলাম, তাহলে এটা আমার কোথায় আছে? এই আইটেমটা গোডাউনে, এই টাইপের জিনিস, রাইট? যেটা আমি বিক্রি করবো, ইনভেন্টরি এটা আমার। তো এটা আমার ডেসক্রিপশন। এবার হচ্ছে কোয়ান্টিটি, আমি কয়টা কিনবো, দিলাম 10টা। 10টা কিনেছি, রেট 350 টাকা আসছে না? ওই যে আমরা ওখানে ইম্পোর্ট করছিলাম 350 দিয়ে, বাট এবার আমি কিনেছি একটু কম দাম দিয়ে 320, হতে পারে না? তখন এখানে জাস্ট ক্লিক করে এটাকে 320 বানায় দেন। না, ওইখানে এডিট করা লাগবে না, ফ্রিকোয়েন্টলি ওখানে গিয়ে গিয়ে এডিট করা লাগবে না, বুঝতে পারছেন? চলে যাবে এটা। 320 হিট করবে, বাট ওইটা হচ্ছে 350 রাখবে, ওইটা হচ্ছে বেস ভ্যালু, মানে এটা আমার বেসিক প্রাইস, নরমালি এই প্রাইসটা থাকে এরকম। ওটা কিন্তু ওইটা কোনো ইম্প্যাক্ট নাই, এখানে ভ্যারিয়েশন এখানেই প্রত্যেকটা এখানে যে 350 উঠেছিল না, এইটাই হচ্ছে এটার বেনিফিট, যে আপনি রেগুলারলি যে প্রাইসে পারচেজ করেন ওই প্রাইসটা উঠে থাকবে, যেন আপনার এটা লিখতে না হয় বারবার। বাট চেঞ্জ তো হতেই পারে, চেঞ্জ হলে লিখে দিব। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, ইনভেন্টরি অটো চলে আসছে না? কিভাবে আসছে? এই প্রোডাক্টটা আমরা ইনভেন্টরি দিয়ে রাখছিলাম না যে ক্যাটাগরি ট্র্যাক করতে, এই জন্য ও ইনভেন্টরি নিয়ে নিচ্ছে। আপনার ট্র্যাক করা হয়নি, তাহলে সমস্যা নেই, ওটা সমস্যা নেই, আপনি করতে থাকেন। ট্যাক্স রেট জিএসটি 5%, কিভাবে আসলো? ওই যে প্রোডাক্ট ইম্পোর্টের সময় আমি লিখে রাখছিলাম। আর হচ্ছে কানাডিয়ান টাকা, এটা তো গুণ করে নিয়ে আসছে। আচ্ছা 5% হ্যাঁ, ট্যাক্স এই যে ইনক্লুসিভ ভিতরে আছে, বুঝতে পারছেন সবাই? আমার তো এই অ্যামাউন্ট আছে। কোন অ্যামাউন্ট? ফর্মটা কি ফিল আপ বুঝতে পেরেছেন? এটা কি খুব একটা কঠিন? আরেকবার একটু ওভারলুক করেন, দেখেন কার কাছ থেকে কিনেছি, কবে কিনেছি, কত দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, রেফারেন্স কোনো নাম্বার আছে কিনা, ফাইলের বিলের কোনো ছবি আমি অ্যাটাচ করতে চাই কিনা, দেন হচ্ছে কি আমি কানাডিয়ান ডলারে পারচেজ করছি, ট্যাক্স কি ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ, তারপর হচ্ছে কি আপনার আইটেম, আমি যে প্রোডাক্টটা কিনেছি এটা কোনটা, আইটেম থেকে সিলেক্ট করে দিব। দেন ডেসক্রিপশন, তো যে আমি যে পারচেজ ডেসক্রিপশন যেটা দিছি ওটা অটো নিয়ে নিছে। যদি এমন হয় এখানে আরো কিছু লেখার প্রয়োজন, লিখতে পারবেন, ঠিক আছে? এখানে আরো অনেক কিছু লেখা যাবে। তারপর হচ্ছে কোয়ান্টিটি, হচ্ছে আপনি কত পিস কিনেছেন, দেখেন এই কোয়ান্টিটির উপর ক্লিক করলে ও কি দেখাচ্ছে, 0 অন হ্যান্ড, তার মানে আমার হাতে 0টা প্রোডাক্ট আছে, বুঝতে পারছেন? এই যে 0 অন হ্যান্ড, এটা কিভাবে দিচ্ছে ও, কারণ এই প্রোডাক্টটা ট্র্যাক করা আছে। কি করা আছে? ট্র্যাক। এই জন্য ইনভেন্টরি ট্র্যাক করে বলে দিচ্ছে এটা প্রোডাক্টটা এত পিস আছে। যদি আমি ট্র্যাক না করতাম সেক্ষেত্রে এটা ও বলতো না। ইউনিট প্রাইস তো আমি চেঞ্জ করে দিলাম, অ্যাকাউন্ট ঠিক আছে, ট্যাক্স রেট আর হচ্ছে ওভারঅল অ্যামাউন্ট, দেন অ্যামাউন্ট আর ট্যাক্স। ক্লিয়ার সবাই? ট্যাক্স এক্সক্লুসিভ ধরে দিতে হবে। আর এক্সক্লুসিভ করলে ট্যাক্স রেটটা কারণ কি 5% অ্যাড হয়ে যেত। এক্সক্লুসিভ হলে বাইরে আসতো টাকাটা, মানে এই যে এখানে 5% অ্যাড হয়ে যেত, বাইরে যেত। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আমাদের কিছু জামা কাপড় কিনলে প্লাস ব্যাট আর ইনক্লুসিভ ব্যাট বলা থাকে না, ওইটাই। এরপর হচ্ছে দেখেন
এখানে নিচে দেখেন তিনটা জিনিস। জি ভাই বলেন। আচ্ছা এটা আমি তাহলে এটা অফ করে দিই। আচ্ছা এরপরের পার্টটা দেখেন, এখানে তিনটা অপশন আছে, সেভ, অ্যাপ্রুভ আর ক্যান্সেল। কারেন্ট চলে যেতে পারে বা নেট চলে যেতে পারে, তো আমি আপাতত যেটুকু করছি এটুকু যদি মুছে যায় তাহলে কি করব, সেভ করে রাখতে পারি, সেভ অ্যাজ ড্রাফট, দেন সেভ এন্ড কন্টিনিউ এডিটিং, যে আমি সেভ করে আবার কাজ করতে থাকি। দেন হচ্ছে গিয়ে সেভ এন্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। আপনার অ্যাপ্রুভাল পাওয়ারটা নাই, আপনাকে অ্যাকাউন্টস এর হেড যে যিনি বলে দিয়েছে আপনি জাস্ট বানিয়ে রাখবেন আমার জন্য, আমি চেক করে পরে অ্যাপ্রুভ করব। তখন আমি এটা কি করব, সেভ এন্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। তারপর সেভ এন্ড অ্যাড অ্যানাদার, এটা সেভ হয়ে আরেকটা বিল ওপেন হবে। হ্যাঁ ঠিক আছে, এই গেল এই অপশনগুলা। আর আপনারই অ্যাপ্রুভাল পাওয়ারটা আছে, আপনি বিল বানিয়ে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করা আর না করার মধ্যে ডিফারেন্সটা কি একটু বুঝাই বলে দিই। অ্যাপ্রুভ না করলে এটা অ্যাকাউন্টসে হিট পড়বে না, এটা এখনো মানে অ্যাপ্রুভ হয় না, মানে ইমপ্লিমেন্ট হবে না অ্যাকাউন্টসে। বাট যখন এটা অ্যাপ্রুভ হবে তখন এটা একটা ইমপ্লিমেন্ট করবে। ক্লিয়ার? তাহলে আমরা কি অ্যাপ্রুভ করে দিই। না আমি অ্যাপ্রুভ করে দেন, ধরেন আপনার উপরেই অ্যাপ্রুভাল পাওয়ারটা আছে, আপনি কোম্পানির অ্যাকাউন্টস হেড ফর এক্সাম্পল, তাহলে আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। আর যদি কোনো নোট অ্যাড করতে চান, নোট যে এই বিলের নিচে কিছু লিখে রাখি, যেটা করিম ভাইয়ের রেফারেন্স কিনেছি বা এরকম কিছু একটা এক্সট্রা কিছু লিখে রাখতে চাইলে নোট লেখা যাবে। দেন হচ্ছে কি আমি কি করলাম, অ্যাপ্রুভ করে দিলাম। সেভ করলে ইমপ্লিমেন্ট করবে না, জাস্ট ওইখানে ক্লিক করলে, ক্লিক করেন দেখেন কি আসে। হ্যাঁ হ্যাঁ হবে, সেভ করলেও অ্যাপ্রুভ করা যাবে। আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ ড্রাফটে না, এভরিথিং পেমেন্টে পাওয়া যাবে। দেখেন আমার বিলটা কিন্তু তৈরি হয়ে গেছে, বিল অ্যাপ্রুভ, এইটা হচ্ছে সেই বিল। এখন যদি কোনো এডিট করা লাগে, যে আমি বিলটা অ্যাপ্রুভ যে করছি ভুল করে ফেলছি, সিম্পলি দেখেন বিল অপশনে ক্লিক করেন, এখানে দেখেন অপশন আছে এডিট, ঠিক আছে। তারপর হচ্ছে বিলটা যদি ডিলিট করে দেওয়া লাগে, ভয়েড। যদি প্রিন্ট করতে চান বিলটা, হার্ড কপি চান, প্রিন্ট পিডিএফ, প্রিন্ট হয়ে গেছে এই যে বিলটা, ঠিক আছে। ও ভালো লাগছে ভাই তাহলে। আচ্ছা মেক এ পেমেন্ট, এখন বিলটা যে বানাইছি এটা কি পেমেন্ট করছে, এখনো পেমেন্ট করিনি, তার মানে এটা কি বিল, ধরে বলে নিতে পারি ধারে ক্রয়, তাই না। ধারে ক্রয় যাবে দেখি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তাই না। পারচেজ ডেবিট এন্ড অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো ধরেন এখানে আপনার এরকম একটা জার্নাল হয়ে গেছে, সিস্টেমে অটো জেনারেট হয়ে গেছে, তার মানে আপনার জার্নাল লাগবে না জানা, সব কাজ ও করে দিবে। এখন হচ্ছে কি আপনি পেমেন্ট যদি করে থাকেন, 1 তারিখে কিনেছেন, ধরে নিলাম আমি 7 তারিখে পেমেন্টটা করে দিয়েছি, তাহলে কি করব, মেক এ পেমেন্টের অপশনটুকু ফিল আপ করবো। বাট এটা একটু পরে করি, আমরা বের হয়ে যাই, বের হয়ে আবার এই জায়গায় আসি, তাহলে দেখবো যে কিভাবে আসতে হয় জায়গাতে। ক্লিয়ার? তাহলে আমাদের বিল শেষ, পেমেন্ট বাকি। এবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই। অ্যাপ্রুভ করে যায়, নাহলে কিন্তু আর খুঁজে পাবেন না, কিছু না করে গেলে আর খুঁজে পাবেন না, বা সেভও না করে গেলে খুঁজে পাবেন না। এবার আসেন ওই জায়গাটা খুঁজে বের করি। এখানে দেখেন আমাদের এখানে একটা আছে না, ইনভয়েস ওর টু ইউ, আর একটা আছে বিল। দেখেন বিলের মধ্যে চলে আসছে না লেখাটা, 1 অ্যাওয়েটিং পেমেন্ট 3200 টাকা, 1 ওভারডিউ, এটা অলরেডি ওভারডিউ হয়ে গেছে 3200 টাকা, রেড মার্ক করে দিচ্ছে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে ওই যে শর্টকাটে শো করতেছে কুইকলি যাওয়ার জন্য। ক্লিয়ার? আর এখনো কিন্তু কোনো ইনভয়েস বানায় নাই, এই জন্য দেখেন এটা এখনো রেডি না, এটা এখনো মানে হয়ে আছে, একটু গ্রে কালার হয়ে আছে। ক্লিয়ার? তাহলে আমরা যাব কিভাবে, বিজনেসে ক্লিক করে পারচেজ ওভারভিউতে ক্লিক করলে দেখেন এখানে কোথায় থাকার কথা,
অ্যাওয়েটিং পেমেন্ট ওয়ান বিল এবং ওভারডিউতেও ওয়ান বিল, মানে একটা জিনিসই দুইটাতে আছে। বুঝতে পারছেন? দেন আমি যদি অ্যাওয়েটিং পেমেন্টে ক্লিক করি, তাহলে দেখেন ওই যে বিলটা নিচে একটা দেখেন লাইন আকারে শো করতেছে। দেন যদি আমি আবার এই নামটার উপর ক্লিক করি, বিলটা আবার ওপেন হয়ে গেল। ঠিক আছে, আবার একটা রাস্তা দেখাই। এখানে আমি ওভারডিউ দেখতে পাচ্ছি না, এখানেও যদি ক্লিক করি ও আমাকে দেখাবে যে কোনটা ওভারডিউ হয়েছে, এই যে নিচে চলে আসছে। দেন আবার ক্লিক করলে ও আবার ওই বিলটা ওপেন হবে। সবাই কি বুঝতে পারছেন রাস্তাগুলো? ভাই আবার একটু দেখা শুরু থেকে চেষ্টা করি। আচ্ছা, এই যে বিজনেসে ক্লিক করব, পারচেজ, ওভারভিউতে ক্লিক করব। এরপরে দেখেন এইটাতে ক্লিক করলেও ওপেন হবে অ্যাওয়েটিং পেমেন্টে। আমাদের এই ওয়েটিং অ্যাপ্রুভাল হতে তার সেভ করা দিচ্ছে না। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল হচ্ছে না। অ্যাপ্রুভাল, আচ্ছা অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। আচ্ছা, যারা সেভ এন্ড সাবমিট ফর অ্যাপ্রুভালে দিচ্ছেন তাদেরটা কোথায় থাকার কথা? অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে থাকবে। হ্যাঁ, আর যারা অ্যাপ্রুভ করে ফেলছেন তাদেরটা অ্যাওয়েটিং পেমেন্টে থাকবে, যেটা আমি অলরেডি বলেছি। আমাদের এই ওয়েটিং অ্যাপ্রুভাল আছে। হ্যাঁ, ওইটাতে ওপেন করেন, করছি, সেভ হচ্ছে না। ওইটাতে ক্লিক করেন, বিলটা ওপেন করেন, দেন অ্যাপ্রুভ করে দেন সাইডে। এখন হচ্ছে না। এখন অ্যাওয়েটিং পেমেন্টে আছে, রাইট? এবার এটা আবার যদি এমন হয় যে আমি সবগুলো একসাথে দেখতে চাই, এভাবে চারটা ক্যাটাগরি আলাদা আলাদা না করে, তাহলে আমি আপনার এখানে সি অল দিতে পারেন। সি অল দিলে ওভারডিউ, অ্যাওয়েটিং পেমেন্ট সবগুলো একসাথে শো করবে আপনার। যেমন এখন আমার আপাতত কয়টা বিল আছে? একটা। দেন এটা পেমেন্ট করে দেই, তাহলে নামটার উপর ক্লিক করেন, এই যে ওপেন হয়ে গেল। এবার আমাদের এটুকু বাকি ছিল না মেকে পেমেন্টটা দেখানোর। আচ্ছা, এটা দেখানোর নিচের অংশটা আগে দেখায় আসি। এখানে কি লেখা আছে? হিস্টোরি অ্যান্ড নোটস। দেখেন অ্যাপ্রুভড বাই আমার এখানে শো করতেছে আসাদুজ্জামান লিমন অন এত এত টাইমে, দেখছেন? এবং এটা আপনি চাইলে মুছেও ফেলতে পারবেন না। দেখেন তো মুছা যায় কিনা আপনাদেরটা। এইগুলো হচ্ছে এই সফটওয়্যারগুলোর বেনিফিট। কে করছে কাজটা, কখন করছে, সব ট্র্যাক থাকবে। বুঝতে পারছেন? এখন ধরেন আপনারা এট এ টাইম এই সফটওয়্যারে 3 জন কাজ করেন। এখন এই বিলটা ভুল বানাইছেন, এখন স্বাভাবিকভাবেই সবাই বলবে যে এটা আমি বানাইনি, কিন্তু এখানে সব রেকর্ড থাকবে যে কে বানিয়েছে, কখন বানিয়েছে। ক্লিয়ার? ইভেন দেখেন শো হিস্টোরি, এখানে আপনি যত কাহিনী করবেন এই বিলটা নিয়ে সব এখানে শো থাকবে। মানে এই যে ক্রিয়েটেড, অ্যাপ্রুভড, এখন আমি যে পেমেন্ট বানাবো এরপর লেখা থাকবে মেক পেমেন্ট বাই আসাদুজ্জামান লিমন। এটা লিমন এটার পেমেন্টটা দেখাইছে। আচ্ছা, ওকে, দেন আসেন এবার পেমেন্টটা করে দিই। ৩,২০০ টাকা পায় না? তাহলে পুরো টাকাটা যদি দিতে না চান, ফর এক্সাম্পল আপনি ১৬০০ টাকা দিবেন, হাফ দিবেন, তাহলে এখানে সিম্পলি লিখে দিবেন ১৬০০। দেন হচ্ছে গিয়ে ডেট পেইড, কবে পেমেন্ট করছেন? অক্টোবরের ৭ তারিখ। পেইড ফর্ম, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়েছেন? তাহলে আমরা ধরে নেই যে আমরা রয়্যাল ব্যাংক থেকে দিয়েছি। আরেকটা হচ্ছে রেফারেন্স লাগবে না, চেক নাম্বার থাকলে এগুলো দিয়ে দিতে হবে, সমস্যা নেই। ক্যাশে পেমেন্ট করলে তো ওই যে আমি বললাম ব্যাংকের মধ্যে আপনার একটা ক্যাশ নামে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কারণ ব্যাংকের ক্যাটাগরিতে ফেললেই ও এখানে শো করবে, আদারওয়াইজ শো করবে না। দেন হচ্ছে অ্যাড পেমেন্ট। দেখেন আমার পেইড করছি কত? ১৬০০। ডিউ আছে কত? ১৬০০। রেফারেন্সে কিছু দিতে চাইলে দিতে পারেন, সমস্যা নেই। এখন যদি এটা আবার ধরেন ওপেন করতে চান, ওই ক্লিক করেন নামের উপর, দেখেন এখানে এগুলো সব হিস্ট্রিতে থেকে যাবে। এখন এই যে পেমেন্ট মেড বাই অমুক অ্যান্ড্রি ব্রাউন অন 7th October 2019 ফর ১৬০০। দেখছেন সবকিছু লিখে দিচ্ছে এবং ইউজার কে করতেছে এগুলো রেকর্ড হচ্ছে। এখন যদি আমি এটা এডিট যাই করি, সবই এখানে রেকর্ড থাকবে। বিল বানাইছে, এডিট করছে, এমন সব রেকর্ড থাকবে। ক্লিয়ার? তাহলে আমি আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এই যে আমার এখন অ্যাওয়েটিং পেমেন্টে ১৬০০, ওভারডিউতেও ১৬০০।
আরেকটা দেখছেন এটা যে খাম্বা দাঁড়ায় গেছে, এটা কিসের? এই যে দেখেন 6 থেকে 12 অক্টোবর একটা ট্রানজাকশন আছে, এটার খাম্বা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিল বানাই তাহলে। এখন আরেকটা বিল চাইলে আমরা সেম ওয়েতে বানাতে পারবো আগের রাস্তা। আরেকটা রাস্তা কি আছে? শর্টকাট। শর্টকাট দিয়ে বানাই এটা তাহলে। প্লাস আইকনে গিয়ে কোথায় যাব? বিলে। দেন এখানে নাম সিলেক্ট করে দেন। তারপর হচ্ছে গিয়ে ডিউ ডেট দিয়ে দেন। হ্যাঁ দেন, আবার আপনি অন্য নাম দিয়ে দেন, সমস্যা নেই। এবার ধরেন এটা আমি দিচ্ছি অনেক আগের পারচেজ দিচ্ছি, হ্যাঁ 2019-এর জানুয়ারির 1 তারিখ। ডিউ ডেট দিয়ে দিলাম +30। +30 দিলে ওই ডেটটা নিয়ে নেয়, বা আপনি এই ড্রপ ডাউন মেনু থেকেও চুজ করে দিতে পারেন। এবার আসেন আইটেম। এখন আমি যে কাজটা করতেছি এটা আর কি কেন করতেছি আগে বলে নিই। আমার এখন সবগুলো কোয়ান্টিটি কি আছে, 0 হয়ে আছে না, নাকি একটা মনে চেঞ্জ হয়ে আছে, রাইট? একটু ডুপ্লিকেট করে দেখে আসি। প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাই, দেখেন সবগুলো কোয়ান্টিটি 0, জাস্ট এই প্রথমটা কত 10। কিভাবে হলো 10? একটা পারচেজ করলাম না, বিল করলাম না একটা, ওইটাও চাইলে আপনি এখান থেকেও দেখতে পারবেন। এই প্রোডাক্টের উপর ক্লিক করলে এই দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড 10, এভারেজ কস্টিং প্রাইস দেখছেন নেমে গেছে। তারপর হচ্ছে ভ্যালু ট্যালু সব চলে আসছে। আর এটা হচ্ছে কি আপনার ওই যে বিলটা দেখছেন। এভাবে আপনি প্রতিটা প্রোডাক্টের এগেইনস্টে কি কি করবেন সব এখানে আবার এখানেও আবার রেকর্ড হবে প্রোডাক্ট ওয়াইজ। ওই যে প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, বিজনেসে ক্লিক করে প্রোডাক্টস এন্ড সার্ভিসেস এইটা। এরপরে আসেন, এবার আমি কি করব, আমার এগুলো তো সব 0 হয়ে আছে, রাইট? প্রোডাক্টগুলো ইনভেন্টরি সবগুলো 0 হয়ে আছে না, আমি সবগুলো 100 বানায় ফেলবো। আদারওয়াইজ সেল করতে গেলে ভেজাল করবো আবার। আপনার প্রোডাক্ট আছে 0, আপনি সেল করতে দিচ্ছেন 5, কিভাবে হবে? ও দিবে না। ঠিক আছে, সো এখন এই জন্য আমি কি করবো, এখন সবগুলো আইটেম নিয়ে আসবো এবং সবগুলোর কোয়ান্টিটি দিব 10। এই যে একটা 10 না সরি 100, দুইটা, তিনটা, চারটা। না ভাইয়া এত ইজি করা নেই। 1 2 3 4 5টা, 5টা দেয়া আছে, আমি 5টা নিলাম আপাতত। দেন কোয়ান্টিটি করে দিলাম, এই যে এখানে ক্লিক করলে দেখেন বলে দিচ্ছে কত আছে কোয়ান্টিটি অন হ্যান্ড 10। দেন আরো 100 দিলাম, এটাও 100 করে দিলাম, এটাও 100, এটাও 100, এটাও 100। আর যদি ইউনিট প্রাইস চেঞ্জ করতে চান এখান থেকে করে নিতে পারবেন, এটা তো অলরেডি দেখাইছি। আমি আর কিছু করতেছি না, 100 করে দিচ্ছি সব। থাক 110 থাকুক, সমস্যা নেই। এটুকু বুঝতে পারছেন? এটা কেন করতেছি? আমার কোয়ান্টিটি বাড়ানোর জন্য, ঠিক আছে? তাহলে আমার এখানে 3,21,000। এবার হচ্ছে অ্যাপ্রুভ করে দিই। প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম ইউজ করতে, মানে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা রো হবে। জাস্ট আইটেম থেকে সিলেক্ট করে নিলেই হবে। কোয়ান্টিটি 100 করে দিচ্ছি। এই এক্সপেরিয়েন্সটা কোন একটা কাস্টমারের জন্য হচ্ছে, ওইটা অ্যাসাইন করে দেওয়া, লিংক করে দেওয়া। আপনি এই বিলটা, আপনি একটা রিপেয়ার সার্ভিস দিচ্ছেন, এই পার্টস গুলো ওই কাস্টমারের জন্য কিনেছেন, ওইটা। যদি আমার এখন তো 5টা হইছে না, আমার আরেকটা লাইন দরকার, সেক্ষেত্রে কি করবেন? অ্যাড এ নিউ লাইনে ক্লিক করলে আরেকটা লাইন বের হবে। আবার এখানেও ড্রপ ডাউন মেনু আছে, অ্যাড 5 10 20 এভাবে করে অ্যাড করা যাবে।
বিল কি তৈরি হয়ে গেছে সবার? দেন আপনি সিম্পলি অ্যাপ্রুভ করে দেন। আপনি জাস্ট আইটেম থেকে সিরিয়াল বাই প্রথম 5টা নিয়ে নিচ্ছি আমি, আর কিছু না। দেন অ্যাপ্রুভ করে দিলাম। দেন আমার ওই যে পেমেন্ট অপশন চলে আসছে নিচে। আর ওই যে আমি রাইট সাইডে আমি প্রোডাক্ট এন্ড সার্ভিস রেখে দিয়েছি না ট্যাব, ওইখানে গিয়ে দেখেন কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, রিফ্রেশ করলেই হবে। দেখছেন এই যে প্রথম 5টা চেঞ্জ হয়ে গেছে। এই শিটটা কোথা আসবে? এই শীটটা এটা প্রোডাক্ট এন্ড সার্ভিস। এই যে আপনি বিজনেসে ক্লিক করে সার্ভিসে গেলেই পাবেন। মানে আমি তো এই যে বিল বানালাম এই ট্যাবে, আর পাশের ট্যাবটা প্রোডাক্ট এন্ড সার্ভিসটাও দেখিয়ে দিলাম যে এই যে চেঞ্জ হয়ে যায়। বিল কি ক্লিয়ার সবার? এখন বিল কয়টা ডিউ হয়ে গেছে? ওভার ডিউ। এখানে দেখেন 2 অ্যাওয়েটিং পেমেন্ট, 2 ওভার ডিউ। তাহলে যে আরেকটা লাইন অ্যাড করার জন্য দেখালাম তো, আপনি দেখেন নাই? এই যে অ্যাড এ নিউ লাইন। তাহলে বিলের নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন জি ভাই বলেন, প্রবলেম? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমরা ইনভয়েসটা নিয়ে কাজ শুরু করি। তার আগে একটু জিনিস দেখাই যে আমরা 2টা বিল বানাইছি না ওভারঅল। বিলগুলো যদি আমি বিজনেসে ক্লিক করে পারচেজ ওভারভিউতে যাই, তাহলে দেখেন এখানে এভাবে করে তো ক্যাটাগরাইজ করে দেখাবে, রাইট? তো আপনি চাইলে এভাবে এখানে সি অল দিতে পারেন। সি অল দিলেও এখানে সব শো করবে, অ্যাওয়েটিং পেমেন্ট বা আপনার পেইড, যদি পেইড হয়ে গিয়ে থাকে পেইড, সব এখানে এভাবে 1 বাই 1 শো করবে। তারপর এখানেও দেখেন ড্রাফট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং পেমেন্ট, পেইড, এভাবে করে শো করবে জিনিসগুলো। এরপরে আসেন সেলস ওভারভিউতে যাই আমরা। মাউস কাজ করতেছে না, একটু আবার দিতে পারবো নাম্বারই তো নেই। তো এখানে একটা দেখেন ছোট একটা ভিডিও আছে, আমরা একটু ভিডিওটা দেখে তারপর শুরু করি। With invoicing in Xero, it's easier and more efficient. Your list of existing contacts, or add them as a new one.
আচ্ছা, এটা হচ্ছে অনেকটা বিলের মতো, একদম হুবহু সেম। তো এখানেও দেখেন আগেরটার মতোই আছে। তো আমি এখান থেকে জাস্ট নিউ এর পাশে ক্লিক করে নিউ ইনভয়েস একটা ওপেন করে নিলাম। এখানে আরেকটা ভিডিও আছে, এটাও একটু দেখি। তো আসেন এখানে আমরা তাহলে একটা ইনভয়েস তৈরি করি। টু টুতে একটা নাম দেন। আগে আপনি করে তারপর আমরা করি। আচ্ছা, হ্যাঁ আপনারা দেখেন, ধরেন আমি এই নামটা দিলাম। হ্যাঁ, আমি এর কাছে প্রোডাক্টটা সেল করব। ফর এক্সাম্পল যদি এমন হয় যে আমার লিস্টে নামটা নাই, করিমকে পাঠাবো, করিমের কাছে প্রোডাক্টটা সেল করছে, বা সে আমার এখনো কন্টাক্ট লিস্টে নাই, সেখানে জাস্ট আপনি অ্যাড করিম দিলেই হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে, ওই যে কন্টাক্ট লিস্টে নাম অ্যাড হয়ে গেছে করিম। দেন হচ্ছে কবে প্রোডাক্টটা সেল করেছি, ধরে নেই আমি এটা আগস্টে সেল করছি, আগস্টের 5 তারিখ। ডিউ ডেট ছিল 15 দিন। এই ডিউ ডেটটা হচ্ছে আমি যেটা দিয়েছি, যে আমি তাকে কত দিনের মধ্যে পে করতে বলেছি। ইনভয়েস নাম্বার, এটা হচ্ছে জেরো একটা ইনভয়েস নাম্বার জেনারেট করে। এই যে দেখেন আমি ফার্স্ট ইনভয়েস বানাচ্ছি, এই জন্য 1 আছে। বাট যদি এমন হয় না আমার ওর নাম্বার দরকার নেই, আমার নিজের একটা নাম্বারিং আছে, সেটা আপনি এখানে জাস্ট এটা বাদ দিয়ে ওটা দিয়ে দিবেন। তখন কি রেকর্ডিং ক্যারি করব? জি, তখন কি এটা ক্যারি না ক্যারি ফরওয়ার্ড করবেন, প্রতিবার দিয়ে দিতে হবে, প্রতিবার আপনি আপনার নাম্বারটা বসিয়ে দিতে হবে। চেঞ্জ করে দিতে হবে, অটোটাই করা। হ্যাঁ, আর ওরটাও ভালো, যদি আপনি একদম ফার্স্ট থেকে শুরু করেন ওরটা রাখতে পারেন, বা ওর নাম্বারটা যে খুব ফ্যাক্ট তাও না, রেফারেন্সে চাইলে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন। আমি ঠিক করে নিই এখন কি হবে আস্তে আস্তে পুরো একটা আমরা যদি চেঞ্জ করে দিলাম সেটা টাকাটা না, আর যদি এটাও যদি ক্যারি করতে হবে, জিরো টু আসবে। হ্যাঁ জি কি বলেন? জিরো টু আসবে। হ্যাঁ হ্যাঁ, এরপর 2 আসবে, অসুবিধা হয়ে যাবে ওদেরটা অটো আসবে। বাট আমরা যেটা যদি এখন চেঞ্জ করে আমি এখানে 9200 দেই, পরেরটা আমাকে আবার সেট করে নিতে হবে প্রতিবার, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে রেফারেন্সে আমি যে কোনো নাম্বার বসিয়ে দিতে পারি। প্রিভিউ, প্রিভিউ হচ্ছে ইনভয়েসটা বানানোর পর আমরা দেখতে পারি যে এটা কিরকম হবে প্রিন্ট করলে বা মেইল পাঠালে, সেটা দেখাবো একটু পরে। আর এটা হচ্ছে অ্যাটাচ, আপনি চাইলে আপনার ইনভয়েসটাও ছবি তুলে বা স্ক্যান করে অ্যাটাচ করে দিতে পারেন। দেন হচ্ছে ট্যাক্স ইনক্লুসিভ থাক। আইটেম, আইটেম হচ্ছে আমরা যেগুলো প্রোডাক্ট অলরেডি কিছু পারচেস করছি না 100 করে, এখন ধরেন আমি নিচের থেকে একটা নেই, যদি নিচের থেকে 2 নাম্বারটা নেই, তাহলে এটা তো আমার কোনো কোয়ান্টিটি নাই, সেক্ষেত্রে আমি কোয়ান্টিটিতে ক্লিক করলে দেখেন রেট করে ও বলে দিচ্ছে যে 0 অন হ্যান্ড। যেহেতু আমার এটা কোনো প্রোডাক্ট নাই, তার উপর এটা আমি ট্র্যাকিং করতেছি, সেটা আমি কিভাবে সেল করি, ঠিক আছে? তো আমার যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোর থেকে আমি নেই। দেন হচ্ছে কোয়ান্টিটি দিয়ে দিলাম যে আমি সেল করছি 20টা, 20টা না কমাই দিই, 5টা। তারপর হচ্ছে ইউনিট প্রাইস, ধরেন যদি চেঞ্জ হয় এখান থেকে সেম ওয়েতে চেঞ্জ করে দেওয়া যাবে। এখানে যেটা আসছে এটা কি আমরা ওই ইনভেন্টরিতে যেটা দিতে হবে, ওটা আসছে পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আসছে। দেন ডিসকাউন্ট, যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন পার্সেন্টেজ আকারে এখানে বসিয়ে দিতে পারেন। এটা শেষ করা যাবে না ইউনিট প্রাইস? হ্যাঁ এই যে যাবে, আমি 550 করলাম। এই যে 550। এখানে যদি আমার কোনো শর্ত থাকে যে ওই ডিসকাউন্টে না না, এটা হচ্ছে ডিসকাউন্ট, আপনি যে এখন সেল করতেছেন এই সময় কোনো ডিসকাউন্ট দিচ্ছেন কিনা। ইউনিট প্রাইস কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ এই যে করলাম তো আমি মাত্রই, এই যে 550 দিলাম, 500 ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পিকচার না তুলে কি আপলোড করবেন তাহলে? এখানে এই ছবিতে ক্লিক করে এই যে আপলোড ফাইলস, আপলোড ফাইলসে ক্লিক করলে যে আপনার কম্পিউটারে কোন ছবিটা আপনি আপলোড করবেন। আমি ধিনো মোটরসের লোগো আপলোড করে দিলাম। এই যে এখন এটা আপনার এই যে ইনভয়েসের হার্ড কপি, ঠিক আছে? এভাবে শো করে, এটা দেখতে একটা উইয়ার্ড লাগতেছে, ডিলিট করে দিই। এই যে ডিলিট, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ডিসকাউন্ট, 10% আচ্ছা ডিসকাউন্ট 5% দিয়ে দিলাম। তারপর এই যে অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, এটা ওই যে আমি ফর্ম ফিল আপের সময় যেভাবে দিয়েছি ওইভাবে চলে আসছে, ট্যাক্সও চলে আসছে, অ্যামাউন্টও চলে আসছে, ঠিক আছে? সবার ক্লিয়ার, বুঝতে পারছেন ইনভয়েসটা? দেন হচ্ছে কি আমি এখান থেকে 5% ডিসকাউন্ট বাদ যায় অ্যামাউন্ট আসছে নাকি? অ্যামাউন্ট
হ্যাঁ 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 2612 টাকা। এই যে দেখেন 27 টাকা পেমেন্ট। এই যেখানে বলে দিচ্ছ। তারপর হচ্ছে কি এবার আমি জাস্ট অ্যাপ্রুভ করে দেই, তাহলে আমার একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। যদি এখন আমি দেখতে চাই যে আমার ইনভয়েসটা যদি প্রিন্ট করি সেক্ষেত্রে কিরকম হবে, আপনার এভাবে প্রিভিউ দিতে পারেন। প্রিভিউ দিলে দেখেন আপনার ইনভয়েসটা এরকম শো করবে, ইনোটস লোগো, তারপর ইনভয়েস নাম, এই কার কাছে পাঠাচ্ছেন, ইনভয়েস নাম্বার, ডিউ ডেট, ঠিক আছে, ওভারঅল এভাবে শো করবে। যদি এমন হয় যে আপনি এটা তো কম্পিউটারে ওপেন করলে এরকম শো করবে, যদি মোবাইলে ওপেন করে সেই ইনভয়েসটা, তাহলে এই যে এখানে পাশে মোবাইলের আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে মোবাইলে ওপেন করলে কেমন দেখাবে সেটাও দেখাবে, এই যে এরকম দেখাবে মোবাইল ওপেন করলে। তারপর যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট পিডিএফ দিয়ে মার্কেট সেন্ড, হ্যাঁ মার্কেট সেন্ড দিয়ে তারপর প্রিন্ট করে নিতে পারবেন। এই যে প্রিন্টের জন্য রেডি, এরপর আপনি এখান থেকে প্রিন্ট করে নেন। এরপর হচ্ছে গিয়ে যদি মেইল করতে চান ইনভয়েসটা, এখানে মেইলে ক্লিক করে মেইল অ্যাড্রেসে টু লিখে দেন, তারপর ফর্ম হচ্ছে আমার থেকে যাবে, এই অ্যাকাউন্ট থেকে যাবে, রিপ্লাই টু আর কি আমার অ্যাকাউন্টে রিপ্লাই দেওয়ার কথা বলতেছে, দেন টেমপ্লেট, ওভারঅল এই যে মেসেজ। এভাবে করে আপনারা চাইলে আপনাদের মেইল অ্যাড্রেসটা বসায় দেখতে পারেন যে ইনভয়েসটা কিভাবে যায় বা কেমন দেখায়, গেলে চাইলে নিজের মেইলটা বসিয়ে দেখতে পারেন। ওকে, এই আমার ইনভয়েস শেষ। এখানে নিচে আবার কি অপশন আসছে, রিসিভ এ পেমেন্ট। আমি যে সেল করেছি ওটার পেমেন্ট অপশনটা, যেটা আগে বিলের ক্ষেত্রে ছিল, ঠিক আছে, ওটার মতোই। তো আমি ধরে নিলাম যে এবারে পুরো টাকাটাই আমি কিছু অংশ পাইনি, জাস্ট ধরেন আমি 2000 পাইছি, তাহলে ডেট পেইড দিয়ে দেন। আচ্ছা এবার ফুল অ্যামাউন্টটাই দেখাই দিই যে ফুল অ্যামাউন্টটা পাইছি, এর আগেগুলো তো পার্শিয়ালি দেখাইছি। এবার ফুল অ্যামাউন্টটাই পাইছি এবং পেয়েছি হচ্ছে গিয়ে আগস্টের 10 তারিখ। পেইড টু, কোন অ্যাকাউন্টে টাকাটা আসছে, রয়্যাল ব্যাংকে দিয়ে দিলাম, রেফারেন্স চাইলে দিতে পারেন। এরপর হচ্ছে গিয়ে অ্যাড পেমেন্ট, দেখেন তো বুঝছেন কিনা, অ্যাড পেমেন্টে দিয়ে দিলে আমার টাকা চলে আসবে রয়্যাল ব্যাংকে। অ্যাওয়েটিং পেমেন্টে কি আছে, 0, তাহলে ওটা গেল কোথায়, পেইডে আছে, এই যে পেইড, যে ফুললি পেইড, বা অলে দিলেও দেখতে পারবেন, কিন্তু স্ট্যাটাস থাকবে পেইড। তাহলে আপনারা এখন ইনভয়েস বানাতে পারবেন, সবাই একটা ইনভয়েস বানান। আচ্ছা এরপর আসেন, আমি একটা ইনভয়েস বানিয়েছিলাম না, ওটা তো পেমেন্টও করে ফেলছে, রাইট। সেলস ওভারভিউতে যাই, সেলস ওভারভিউতে গিয়ে সি অলে দিলে আমি ইনভয়েসটা পাবো না, এই যে পেইড। এখন যদি আমি এটা এডিট করতে চাই, ধরেন আমার এটা একটু চেঞ্জ করতে হবে কিছু, তাহলে এখানে দেখেন কোথায় ক্লিক করতে হবে, ইনভয়েস অপশন, দেন এডিট, দেন দেখেন আপনি কিন্তু এখন আর এডিট করতে পারতেছেন না। অ্যামাউন্ট চেঞ্জ করা যায়, এখন আর আপনি এডিট করতে পারবেন না, কেন, অ্যাপ্রুভের জন্য না, আপনার পেমেন্ট হয়ে গেছে, তো পেমেন্ট হয়ে গেছে, এখন যদি এডিট করেন তাহলে জেরো কিভাবে কি করবে, ও তো দেখিয়ে দিয়েছে যে ব্যাংকে টাকাটা চলে আসছে, এখন আপনি এডিট করলে ও কি এটা উঠাই দিবে না কি করবে, ওই জন্য এটাই আপনি এডিট করতে দিবে না। তাহলে তারপরও যদি আমাদের হয় না, অনেক সময় এডিট করতে হবে, ভুল করছি আমি, অ্যামাউন্টটাই ভুল লিখছি, তখন কি করতে হবে, তখন আপনাদেরকে পেমেন্টটাকে আগে উইথড্র দিতে হবে, পেমেন্টটাকে ক্যান্সেল করতে হবে, পেমেন্টটা ক্যান্সেল করার পর দেন আপনি এডিট করে আবার পেমেন্ট দেখে দিবেন। তাহলে পেমেন্ট ক্যান্সেল কিভাবে করে, এখানে দেখেন পেমেন্ট লেখা আছে না, এই পেমেন্টে ক্লিক করেন,
তাহলে দেখেন আপনাকে ট্রানজেকশনের পেমেন্ট অপশনটা নিয়ে আসছে। দেন এই যে পেমেন্টটা হইছে কোন ব্যাংকে? রয়্যাল ব্যাংক। দেখেন উপরে লেখা আছে রয়্যাল ব্যাংক। তার মানে আপনাকে এখন রয়্যাল ব্যাংকের মধ্যে নিয়ে আসছে টাকাটা যে আসছে। এটাকে এখন আমার কি করতে হবে? অপশনে গিয়ে রিমুভ এন্ড রিডু, এই টাকাটাকে আমার কি করতে হবে? ক্যান্সেল করে দিতে হবে, যে টাকাটা রয়্যাল ব্যাংকে আসে নাই। তাহলে রিমুভ এন্ড রিডু, রিমুভ এন্ড রিডু দিলে ওই ইনভয়েসটা দেখেন আবার আনপেইড দেখাচ্ছে, মানে পেমেন্টটা কেটে গেছে ইনভয়েসের। আর যখনই পেমেন্টটা কেটে যাবে ইনভয়েসের, তখনই আপনি ওইটাকে আবার এডিট করতে পারবেন। এই যে এডিট করা যাবে, দেখছেন? কিন্তু এটা কি দরকার আছে? এটা তো আমরা পেমেন্ট করে দিতে চলে যাবে। এমন যদি পেমেন্টটা ভুল হয়ে থাকে তো আবার ভুল হয়ে থাকলে এডিট করতে হবে না, মানে আপনি পেমেন্টটা তো আবার না আসলে যায়নি ব্যাংকে, আসলে এত টাকা ঢুকে নাই ব্যাংকে। টাকা ঢুকছে হচ্ছে 2000, বাট আপনি ভুলে দিয়ে দিয়েছেন 2500, বা ইনভয়েসটার ভ্যালু ছিল অ্যাকচুয়ালি 2000, বাট আপনি ইনভয়েসটা ভুলে ক্রিয়েট করে ফেলছেন 2500 এবং ওটার পেমেন্টও দেখায় ফেলছেন। বাট এখন যেহেতু ভুলটা আপনি জানতে পারছেন, কি করতে হবে? ঠিক করতে হবে না ওইটা? এটা ইয়া করে এডিট করলে তো অটোমেটিকলি রয়্যাল ব্যাংক আবার আপডেট হয়ে যাবে। না না, হবে না দেখেই তো দেখালাম। হবে না দেখেই তো আমি দেখালাম যে ওটা আগে ক্যান্সেল করে নিতে হবে, দেন এটা এডিট করে দেন এবার পেমেন্ট দেখাতে হবে। হ্যাঁ এখানে কি আপডেট দিতে হবে পরে? হ্যাঁ, আপডেট এখানে চেঞ্জ যা করবেন তারপর আপডেট দিয়ে দিবেন। এই যে এখন আবার ওই পেমেন্ট অপশনটা থাকবে, দেন পেমেন্ট করে দিবেন। আপডেট দিলে আবার পেমেন্ট চালাবে। হ্যাঁ রেখে দিলাম। রিমুভ করে ওখান থেকে থাকবে। রিমুভ এন্ড রিডুটা দেখালাম, এটা বুঝছেন তো? রিমুভ এন্ড রিডু জিনিসটা কি এটা। এরপরে আসেন ভাই ইনভয়েসটা সেলস ওভার ভিউ। সেলস ওভার ভিউটা কি আছে ইনভয়েস? সেলস ওভার ভিউ কি আমরা একটা সেলস ইনভয়েস বানানোর জন্য করি? সেলস ওভারভিউতে আপনি আপনার ওভারঅল সেলস দেখতে পারবেন। যেমন আমি একটা আগস্টে বানাইছি, যে ওটা দেখাচ্ছে আমার অ্যাওয়েটিং পেমেন্ট কত, ওভারডিউ কত। আচ্ছা এরপরে আসেন ক্রেডিট নোট অ্যাড করাটা দেখাই। আচ্ছা ভাইয়া কোশ্চেন করছিলেন না যে এডিট করা যাচ্ছে না, এটা তো সলভ। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা ক্রেডিট নোটটা কিভাবে করব? আপনি একটা প্রোডাক্ট ফর এক্সাম্পল সেল করছেন 10টা ইউনিট, দেন সে ওইটা আপনার 2টা ইউনিট ফল্টি ছিল বিধে রিটার্ন করছে, তাই না? তখন আমরা কি ইনভয়েসটাকে এডিট করব নাকি একটা ক্রেডিট নোট অ্যাড করব? এই ক্ষেত্রে ক্রেডিট নোট অ্যাড করবেন, কারণ আপনি তো ভুল করেন নাই। ফার্স্টে যে 10টা প্রোডাক্ট সেল দেখাইছেন এটা তো ভুল ছিল না, আপনার অ্যাকচুয়ালি সেল হয়েছে, বাট ওটা পরে কি আসছে? রিটার্ন আসছে। তো আপনার ইনভয়েসটা হবে হচ্ছে আমার প্রোডাক্ট সেল করছি 10টা, তার সাথে আপনার একটা অ্যাড করতে হবে ক্রেডিট নোট, রিটার্ন আসছে 2টা। বুঝতে পারছেন? তাহলে আসেন এবার ক্রেডিট নোটটা অ্যাড করি। এখানে তাহলে দেখেন, এখানে আমার যে ইনভয়েসটা ছিল ওইটাই একটু ওপেন করি, ওইটা দিয়ে দেখাই দিই। এটা আমার ইনভয়েস ছিল না, এখন এটা কি অবস্থায় আছে? আনপেইড অবস্থায় আছে। দেন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড ক্রেডিট নোট। আমরা এতক্ষণ তো এডিটে যেতাম, রাইট? এডিট করার জন্য। এখন ওই এডিটে না গিয়ে এডিটের নিচেই দেখেন লেখা আছে অ্যাড ক্রেডিট নোট। দেন অ্যাড ক্রেডিট নোটে ক্লিক করলে এটা হচ্ছে একটা ক্রেডিট নোট। এখন দেখেন আমার ক্রেডিট নোটটা, আমার রিটার্নটা আসছে কবে? ইনভয়েসের ডেট ছিল কত তারিখ? 5ই আগস্ট, রাইট? তাহলে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার 8ই আগস্টে রিটার্ন আসছে। 3 দিন পর প্রোডাক্টটা রিটার্ন আসছে। তারপর হচ্ছে গিয়ে রেফারেন্সে কিছু চাইলে লিখতে পারেন। যদি এমন হয় যে 5টা প্রোডাক্ট সেল করছি 5টাই রিটার্ন আসছে, তাহলে আর এখানে আমার এমন কোয়ান্টিটি চেঞ্জ করার প্রয়োজন নেই। যদি এমন হয় যে আমার না 5টা না, আমার রিটার্ন আসছে হচ্ছে গিয়ে 2টা, তাহলে এখানে কোয়ান্টিটি চেঞ্জ করে 2 করে দিলাম। দেন আমার এই ক্রেডিট নোট তৈরি হয়ে গেল। এখান থেকে যা যা চেঞ্জ করার কোয়ান্টিটিটাই মূলত চেঞ্জ হবে। তারপর আসেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে দেখেন আমার ইনভয়েসের সাথে একটা ক্রেডিট নোট অ্যাড হয়ে গেছে।
আমার ইনভয়েসের টোটাল ভ্যালু ছিল কত 2612.50। এর সাথে লেস হয়েছে ক্রেডিট নোট 1045। কোয়ান্টিটি তো সেল হ্যাঁ তাহলে কোয়ান্টিটি এখানে কোয়ান্টিটি না ইনভয়েসের কোয়ান্টিটি 5 ছিল, এটার সাথে আবার অ্যাটাচ হয়েছে এখন ক্রেডিট নোট দুইটা। বুঝছি কি তাহলে এখানে 20টা পাই ও না তখন এই দুইটা যে আমি পাচ্ছি যে আমার ইনভেন্টরিতে অ্যাড হবে না হ্যাঁ 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 অ্যাড হবে। দেন এখন আমার তাহলে ডিউ অ্যামাউন্ট হয়ে গেছে কত 1567 কয়টা কোয়ান্টিটি করছি সেটা ডকুমেন্ট পাবো। হ্যাঁ এই যে ক্রেডিট নোট, দুইটা কোয়ান্টিটি করলাম সেটাই ক্রেডিট নোটে ক্লিক করেন, ক্রেডিট করে কি করতে হবে? এই যে দেখেন ক্রেডিট নোটটা চলে আসছে এবার, যে দুইটা কোয়ান্টিটি রিটার্ন আসছে। আর এখানে ক্লিক করলে আবার ইনভয়েসটা ওপেন হবে। হ্যাঁ অ্যাপ্রুভ দিয়ে দেন। এরপর হচ্ছে দেখেন অ্যামাউন্ট পেইড, এবার হচ্ছে আপনি ধরুন বাকি টাকাটা পেয়ে গেছেন, দেন আসে তাহলে বাকি টাকা পেয়ে গেছি কবে 10 তারিখ ফর এক্সাম্পল, 10 তারিখ পেয়ে গেলাম, আর রয়্যাল ব্যাংকে টাকা আসছে, অ্যাড পেমেন্ট। ঠিক আছে, পেইডে গেলে এখন দেখতে পারবেন যেহেতু এটা ফুললি পেইড এখন। এই যে দেখেন করিম, এই যে ইনভয়েস, আর এই যে ক্রেডিট নোট। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা আরেকবার দেখাবো, তাহলে আমরা বিলের ক্ষেত্রে দেখাই একটা ক্রেডিট নোট এবার সেম, মানে বিল আর কোয়ান্টিটি অ্যাড করবেন ওই যে ক্রেডিট নোট ক্রিয়েট করে কোয়ান্টিটিটা আমি জাস্ট 2 বানিয়ে দিয়েছিলাম। 5 এর জায়গায় 2 বানাতে হ্যাঁ তার মানে আমি দুইটা রিটার্ন আসছে পাইছি। রিপ্রেজেন্ট কি অটো কোনটা? হ্যাঁ এই অ্যাপ ক্লিক ওখানে করে দেবেন। হ্যাঁ ওটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবার আসেন এটা বিলের ক্রেডিট নোট দেখাই, সেম জিনিসই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ফুলি। পারচেজ ওভারভিউতে যান, সি অলে যান, এই যে আমার বিল বানানো ছিল না একটা আনপেইড, ঠিক আছে কোনটা এটা, হ্যাঁ এই যে এইটা এখন আমি পে মানে ক্রেডিট নোট অ্যাড করি এটার সাথে। এই ওয়াইটিং দেখেন এখানে কত আছে, প্রোডাক্ট কয়টা ছিল, কোয়ান্টিটি 10টা, আমি পারচেজ করছি 10টা, রিটার্ন দিয়ে দিছি ফর এক্সাম্পল 3টা। কিভাবে করব বলেন আপনারা? বিল অপশনে যাব, তারপর অ্যাড ক্রেডিট নোট, দেন আমার কোয়ান্টিটি ছিল 10, এখন করে দিব কত 3টা, বাস 3টার এত টাকা। এই যে ক্রেডিট নোট তৈরি হয়ে গেছে দেখেন। আর তারিখটা ইম্পর্টেন্ট, আমি যদি এখন ওকে দিয়ে দিতাম তাহলে কবে ধরে নিতে হবে তারিখ, আজকের তারিখ নিয়ে নিত। এটা চেঞ্জ করে দিতে হবে, কত করে দিব, আমার এটা বিল ডেট ছিল কবে, পাঁচে না সরি এটা ছিল 1 অক্টোবর, তাহলে আমরা এটা করে দিই অক্টোবরের 4 তারিখ। ঠিক আছে, দেন অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা টোটাল ডু নট ম্যাচ, আমার এখানে টোটাল আছে কত 480, আর এখানে টোটাল উঠে আছে 1600, এটাকে আমি 480 বানিয়ে দিতে হবে, জাস্ট ম্যানুয়ালি জাস্ট লিখে দিলাম, মানে এই বিলের ক্ষেত্রে ওর লিখে দিতে হয়। এবার হচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দিই, মানে ওর ওই যে পুরো অ্যামাউন্টটা তো হচ্ছে 16 বিলটার, ওর এখানে টোটালি লেখা ছিল 1600 টাকা। তো ওইটাকে আমি যখন 3টা ক্রেডিট নোট করতেছি, মানে 3টা প্রোডাক্টের জন্য তখন ওইটা আমার লিখে দিতে হবে ম্যানুয়ালি যে 480 হয় টোটাল অ্যামাউন্ট। দেখো এই যে উপরে টোটাল 480 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মার্কও করে দিবে যে এটা ম্যাচ করেনি, জাস্ট ওটা লিখে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন আমার এখন প্রোডাক্টের প্রাইস ছিল 3200, ক্রেডিট নোট অ্যাড করছি 480, এখন আর এটা কিছু অংশ পেমেন্ট করছিলাম 1600 টাকা পেমেন্ট করছিলাম ওইটা। হ্যাঁ হ্যাঁ দুইটাই ওর ভাষায় ক্রেডিট নোট, ওর মানে জেরোর ভাষায় দুইটাই ওর জন্য ক্রেডিট নোট, মানে ও এটাকে ক্রেডিট নোট হিসেবে বলে।
হ্যাঁ হ্যাঁ পেমেন্ট তো পারেন, এই জন্য দিয়ে দিলাম payment। পেমেন্ট করে দিলে পুরোটা হ্যাঁ পেমেন্ট করে দিলাম আর কি আমি। তারিখ কত এখানে যে ক্রেডিট নোটটা তৈরি করবো, যে পেমেন্টটা আমার ব্যাংকে আসবে, ওইটা কি আমার পারচেজ মানে ইনভয়েস যেদিন বানিয়ে ওই দিনের পরের ডেটটা ভাই ডে বাই চেক দিলে আমি কি চেক নাম্বার দিতে মানে বুঝলেন, একটু অ্যাকসেন্ট হ্যাঁ। পেমেন্টটা করে দিলাম না। এরপরের জিনিসটা হচ্ছে রিপিটিং বিল, রিপিটিং ইনভয়েস। মানে পার্সেসের যে রেটটা সেট করতে বলছিলেন, এরপরে আসেন রিপিটিং ইনভয়েস, রিপিটিং বিল। রিপিটিং ইনভয়েস, রিপিটিং বিল হচ্ছে কি আপনার এরকম, যেমন প্রতি মাসের 1 তারিখে বা প্রতি মাসের 7 তারিখে এ আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনে থাকে, এবং এটা মোটামুটি একটা কন্ট্রাকচুয়ালি হয়ে গেছে জিনিসটা। তো আপনি প্রতি মাসের ওই তারিখে একটা বিল বা ইনভয়েস বানানোর চেয়ে একটা রিপিটিং বিল বানিয়ে রাখবেন বা ইনভয়েস বানিয়ে রাখবেন, যেটা প্রতি মাসের ওই তারিখে অটোমেটিক্যালি একটা বিল জেনারেট করে ফেলবে। এটা কোন ক্ষেত্রে হতে পারে? রেন্ট, অফিস রেন্টের ক্ষেত্রে হতে পারে। তারপর আপনার যে ইন্টারনেট বিল, বাসাবাড়ির ক্ষেত্রে গ্যাসের বিল ফিক্সড, ওইটা হতে পারে। সার্ভিস চার্জ যেগুলো থাকে ফিক্সড, ওগুলো হতে পারে। তো এগুলো আমরা প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পে করে থাকি, তো ওইটা আমরা এরকম একটা রিপিটিং বিল করে রাখতে পারি। আর যদি ইনভয়েস, যদি কোনো সেল হয়ে থাকে এরকম যে আপনি প্রতি মাসে একটা করে সেল করেন, ওইটাও আপনি রিপিটিং ইনভয়েস করতে পারবেন। তাহলে আমি একটা দেখাবো, আপনারা আরেকটা করবেন, ঠিক আছে? তাহলে আসেন আমি এখন তাহলে করবো কি বিল। তাহলে আমি যাব পারচেজ ওভারভিউ। পারচেজ ওভারভিউতে গেলে নিউ এর পাশে দেখেন লেখা আছে রিপিটিং বিল, পেয়েছেন? দেন রিপিটিং বিলে ক্লিক করেন, তো তখন দেখেন ও একটা ফর্ম দিয়েছে, রিপিট দিস ট্রানজাকশন এভরি, মাসে একবার করে ট্রানজাকশনটা রিপিট হবে। বিল ডেট হবে, আমি আমি কি বানাচ্ছি সেটা আগে ধরে নিই। জুলাইয়ের 1 তারিখ থেকে আমি ইন্টারনেট শুরু করেছি, মানে ইন্টারনেট সার্ভিস নেওয়া শুরু করেছি, ওটার বিল। তাহলে জুলাইয়ের 1 ডিউ ডেট হচ্ছে, ইন্টারনেট বিল কতদিনের মধ্যে না দিলে ডিউ হয়? 30 দিয়ে দিলাম। অফ দ্য ফলোইং মান্থ না, অফ দ্য কারেন্ট মান্থ। বা আপনি করতে পারেন, এখানে ধরেন ডিউ ডেট হচ্ছে গিয়ে 1 দিন অফ দ্য ফলোইং মান্থ, মানে জুলাই 1 তারিখ থেকে তো অ্যাক্রুয়াল বেসিস হবে আগে, মানে ব্যাক ক্যালকুলেশন করে আসতেছি। বাট রিপিটিং বিল জিনিসটা অ্যাকচুয়ালি হবে ফ্রন্টের দিকে, সামনের দিকে হবে সবসময়, যে আজকে করব এরপর থেকে এভাবে হবে। যেমন বিলটা দেওয়ার প্রতি মাসের শেষ তারিখে হয় নরমালি, যখন অ্যাকাউন্টটা মেইনটেইন করি তখন জুন মাসের 30 তারিখে প্রতি মাসের এই বিলগুলো অ্যাড, জুলাই মাসের 1 তারিখ থেকে তারপর মানে অ্যাক্রুয়াল বেসিস যেহেতু হ্যাঁ, আপনি ওইভাবে দিতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার যেটা মনে হয়, যে এটা তো ডেট নিয়ে তো আর এখানে মানে কিছু বলার নাই, এগুলো তো জাস্ট স্যাম্পল, স্যাম্পল বেসিসে আমি জিনিসটা দেখাচ্ছি। আপনি দেখেন যে প্রসেসটা বুঝতেছেন কিনা। ডেট আপনার যদি মনে হয় যে 30 তারিখ হওয়ার কথা, 30 তারিখ দেন, সমস্যা নেই তো। তারপর হচ্ছে এন্ড ডেট। এন্ড ডেট হচ্ছে অপশনাল, যে আমার কতদিন পর্যন্ত বিলটা যে অফ হয়ে যাবে। যদি আমি এন্ড ডেটটা অপশনাল, চাইলে নাও দিতে পারি। আবার এমন হতে পারে যে আমার ডিসেম্বর পর্যন্ত আমি এই ইন্টারনেটটা ইউজ করবো, এরপর আমি অফ করে দিব, সেক্ষেত্রে আপনি এন্ড ডেট দিয়ে দেন, জানুয়ারি থেকে আর ক্রিয়েট হবে না নতুন করে। সেভ অ্যাজ ড্রাফট অর অ্যাপ্রুভ, আমরা কোনটা দিব? অ্যাপ্রুভ দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে সেভ অ্যাজ ড্রাফটও দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে বিল ফর্ম। বিল পাবো কার কাছ থেকে? দিয়ে দিলাম ডিআইটি নেট, ফর এক্সাম্পল একটা ইন্টারনেট প্রোভাইডার। তারপর হচ্ছে গিয়ে রেফারেন্স দিলাম, রেফারেন্স দেওয়ার দরকার নাই। অ্যামাউন্ট ট্যাক্স ইনক্লুসিভ। এবার কি আর আইটেম দিব? বিল তো আর আমার প্রোডাক্ট এন্ড সার্ভিসে নাই, এটা আমি দিব ডেসক্রিপশনে। দিয়ে দিলাম ইন্টারনেট বিল, কোয়ান্টিটি একটা, ইউনিট প্রাইস ধরেন 10। অ্যাকাউন্ট কি হবে? ইন্টারনেট আছে, টেলিফোন এন্ড ইন্টারনেট। সো এক্সপেন্স অ্যাকাউন্ট, টেলিফোন এন্ড ইন্টারনেট। ট্যাক্স আপাতত ট্যাক্স এক্সেম দিয়ে দিলাম। এই তো ফর্ম ফিল আপ করা শেষ।
আপনারা এইভাবে ফর্মটা ফিল আপ করে ফেলেন। বুঝতে পারছেন? দেখেন তো কোথায় কি দিয়েছি। ডেটের ব্যাপারটা আবার একটু বলেন। রিপিট দিস ট্রানজাকশন, মাসে একবার করে রিপিট হবে, মানে প্রতি মাসে একটা করে তৈরি হবে। কোন তারিখে? প্রতি মাসের 1 তারিখে। এবং শুরু হবে কবে থেকে? জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে। ডিউ ডেট হবে 1 তারিখে, ডিউ হবে কোন মাসের? পরের মাসের 1 তারিখ, এটা ডিউ হিসেবে কাউন্ট হবে। কারণ আমরা ইন্টারনেট বিলটা কি করি, অ্যাডভান্স দিয়ে দিই না, মাসের শুরুতে দিয়ে দিই না, যেই মাসেরটা ওই মাসেরটা। তো ওইভাবে করে পরে 30 দিন তো ওই মাসের মধ্যেই পড়ে, পরের মাসে গিয়ে এটা ডিউ হিসেবে আমি এইভাবে ধরলাম। এখন আপনারা যদি বলেন না ভাই 7 দিনের মাথায় ডিউ হবে, তাহলে 7 দিনের মাথায় দিতে পারেন। বুঝতে পারছেন জিনিসটা? আমি অ্যাপ্রুভ দিব, সেভ দিব। উপরে কি টোটালটা লিখতে হবে না? বিল ফ্রম রেফারেন্স না এবার লাগবে না, এবার ও নিয়ে নেবে। তাহলে এবার আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমার একটা রিপিটিং বিল তৈরি হয়ে গেছে। দেখেন এখানে আলাদা একটা পার্ট ছিল রিপিটিং, রিপিটিং এর মধ্যে চলে আসছে যে আমার এরকম একটা রিপিটিং বিল বানানো আছে। এটা এখন প্রতি মাসে একবার করে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ অলরেডি একবার অ্যাড হয়ে যাবে। তা আমি ডেট দিয়েছি কবে? ডেট দিয়েছিলাম হচ্ছে জুলাইয়ের 1। তাহলে আমার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস অলরেডি চলে গেছে না? 4 মাসে তাহলে 4টা বিল অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ আবার দেখেন এখানে বলে দেওয়া আছে নেক্সট বিল ডেট নভেম্বরের 1 তারিখ, নেক্সট আবার একটা বিল তৈরি হবে। আর যে অলরেডি যে হয়ে গেছে অ্যাওয়েটিং পেমেন্টে গেলে দেখবেন ওগুলা ডিউ ডিউ হিসেবে রয়ে গেছে। দেখেন ডিআইটি নেট দেখেন 5টা চলে আসছে আমার। বুঝতে পারছেন? এর মধ্যে 3টা ডিউ হিসেবে হয়ে গেছে, আর একটা হচ্ছে এখনো ডিউ ডেটের মধ্যে পড়ে না। রিপিটিং বিলটা কি বুঝতে পেরেছেন? ওকে ফাইন, আপনারাও বানিয়ে ফেলেন। আচ্ছা এরপর হচ্ছে কি এখানে দেখেন একটা বিলের ফরম্যাটে চলে আসছে না? দেন হচ্ছে কি আপনার ডিউ ডেট দিয়ে দেন। আচ্ছা বিল এখন বিল করবো, যে বিল করলাম ধরেন 12 তারিখে, যে আমি 12 তারিখে রিসিভ করেছি প্রোডাক্টটা। আর ডিউ ডেট দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 20 তারিখ। রেফারেন্স দেখেন, রেফারেন্সে এই পারচেজ অর্ডারের নাম্বারটা রয়ে গেল, দিয়ে থাকলো, তাহলে এটা বোঝা যাবে যে এই পারচেজ অর্ডারের এটা হচ্ছে বিল। এই তো ওভারঅল জিনিসটা শেষ। দেন হচ্ছে অ্যাপ্রুভ। এখন আমার বিল হয়ে গেছে, এখন পেমেন্ট অপশনে চলে আসছে। বুঝতে পারছেন পারচেজ অর্ডারটা? এরপরে যদি আপনি আবার একটু পারচেজ ওভারভিউতে যান, তাহলে এখানে দেখেন এই যে পারচেজ অর্ডারের যে পার্টটা, এখানে যদি সি অল দেন, সি অল, তাহলে আপনি পারচেজ অর্ডারগুলো দেখতে পারবেন। এই যে একটা বানালাম না মাত্র, ওইটা পারচেজ অর্ডারেরও কিন্তু স্টেপ আছে। হ্যাঁ ড্রাফট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভড, বিল্ড। হ্যাঁ ওই যে মার্ক অ্যাজ বিল্ড, দেন এটাকে একটা কপি বিলে বানায় দেন, তাহলে বিল হয়ে যাবে একটা। তাহলে পারচেজ অর্ডারটা ক্লিয়ার সবার? এরপর আসেন আরেকটা কি আছে, কোটেশন। কোটেশন তাহলে কোথায় পাবো? সেলস ওভারভিউতে গিয়ে পাবেন। এখানে নিউ এর পাশে ক্লিক করে এই যে কোট, দেখেন সেম ফর্ম, অলমোস্ট সেম ফর্ম। কাস্টমার কার কাছে প্রোডাক্টটা সেল করবেন, কবে কবে আর কি কোটেশনটা সে চাইছে বা কাকে তাকে কবে পাঠিয়েছেন, ধরে নিলাম হচ্ছে 5 তারিখ। আর সে যদি আমাকে 15 তারিখের মধ্যে কনফার্ম না করে, সেটা এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে রেফারেন্স নাম্বার চাইলে দিতে পারেন। আইটেম কি কি বিক্রি করবেন তার কাছে, এটা কয় পিস সে চাইছে, ফর এক্সাম্পল 20 পিস। যদি সে 20 পিস নেয়, তাহলে ইউনিট প্রাইস আপনি তার জন্য 450 করে রাখতে পারবেন। বুঝতে পারতেছেন? বা আপনি চাইলে এরকম করতে পারেন যে সে যদি 20 পিস নেয়, আপনি তাকে 2% ডিসকাউন্ট দিয়ে দিবেন। দেন হচ্ছে গিয়ে এই তো ওভারঅল শেষ। কোনো একটা টার্ম, এই যে টার্মস লিখে দিতে পারেন। ঠিক আছে, এতদিনের মধ্যে আমাকে এটা কনফার্ম করতে হবে, এই এগুলো সব লিখে দিতে পারেন।
আবার অ্যাড এ নোট, এটাও বললাম যে সবকিছুর সাথে নোট অ্যাড করা যায়, কিছু লিখে রাখা যায় রেফারেন্স হিসেবে। দেন সেন্ড, দেন তাকে তার মেইল অ্যাড্রেসটা কালেক্ট করে নেবেন যে তাকে আপনি কোন মেইলে পাঠাতে চান। এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে কোটেশন কেমন দেখায়। বা আপনি অন্য একজনের মেইল অ্যাড্রেস দিয়ে এখানে আপনি এটা টিক দিয়ে দিতে পারেন, সেন্ড মি এ কপি, তাহলে তাকেও একজন সিসি না, সিসি দেওয়া যায় না। একসাথে দুটো মেল দিয়ে হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন। দেখি আমার মেল দিলে নাই নাকি। আমার মেইলে আমি পাঠাইছি। তো চলে গেল কোটেশন। দেন এটাকে আপনি মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড দিতে পারেন। হ্যাঁ, ধরেন যদি এটা অ্যাকসেপ্টেড হয়, যে কাস্টমার আপনাকে এই কোটেশনটা অ্যাকসেপ্ট করছে, সে আপনাকে অর্ডার দিয়েছে, মানে প্রোডাক্টটা সে রিসিভ করবে বা দিতে বলছে, দেন মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড দিলে তারপর আপনি এটাকে কি বানাতে পারবেন, ক্রিয়েট ইনভয়েস, এখানে দেওয়া আছে দেখেন। দেন আগের মতো মেই মার্ক অ্যাজ ইনভয়েসড, দেন ইনভয়েস ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ইনভয়েস তৈরি হয়ে গেল। দেন আপনি তারিখ দিয়ে দেন, ডিউ ডেট দিয়ে দেন। দেন অ্যাপ্রুভড, দেন আপনার ইনভয়েস তৈরি হয়ে গেল। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করেন, তারপরে না এখানে আপনার ডেট দিতে হবে, কবে ইনভয়েসটা আপনি কবে ইনভয়েস তৈরি করবেন, ডিউ ডেট দিতে হবে, এই দুইটা জিনিস। তারপর পেমেন্ট দিয়ে দিতে পারেন। ইনভয়েস ডেট আমি দিয়েছি 10 তারিখ। এই যে পেমেন্ট দিয়ে দিলাম, দেন অ্যাড পেমেন্ট। হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম, পুরোটাই টাকা চলে আসছে। এখন যদি আমি অলে দেই, দেখবেন সব দেখাবে আমি যত কাজ করছি, ক্রেডিট নোট, ইনভয়েস সব এখানে অলে শো করবে। বিলে গিয়েও সেম কাজ করতে পারবেন, পারচেজ ওভারভিউতে গিয়ে এখানেও যদি সি অল দেন, এখানে সব বিলগুলো দেখাবে, কোনটা পেইড, কোনটা অ্যাওয়েটিং পেমেন্ট, এখানে স্ট্যাটাসও শো করবে। আচ্ছা, অনেক সময় আছে না যে অ্যাডভান্স পেমেন্ট করে, সেই ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট, সেক্ষেত্রে আপনি ইনভয়েসটা বানিয়ে নেবেন। মানে আমি ইনভয়েস করার আগে অনেক সময় না যেমন আগে অ্যাডভান্স পেমেন্ট নেই, তারপরে ইনভয়েস। যেমন আমি আজকে পেমেন্ট করলাম, 5 দিন পরে ইনভয়েস করে মাল দিয়ে দিলাম বা কোনো প্রোডাক্ট। যখন অ্যাডভান্সটা আপনি নেবেন, যখন আপনি প্রোডাক্টটা দিবেন তখনই ইনভয়েস তৈরি করে বানিয়ে ফেলতে পারবেন এট আ টাইম। যখন প্রোডাক্ট পেমেন্ট আগে পেমেন্ট আগে পেয়েছেন, তারপরও ইনভয়েসটা আপনি পরে তৈরি করলেন। যখন পেমেন্ট পেয়েছি তখন আমি মানে অ্যাডভান্স পেমেন্ট রিসিভের কোনো অপশন নাই, কিন্তু এখন আপনি অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করছেন, এটা আপনি একটা এক্সেলে লিখে রাখলেন বা একটা কোথাও লিখে রাখলেন, দেন আপনি যখন এটা ইনভয়েস তৈরি করবেন তখন এটা পেমেন্ট দেখাই দিবেন। পেমেন্টটা কি আমি যেদিন ইনভয়েস তৈরি করছি ওই দিনই দেখাবে। হ্যাঁ, আমি যে আগে পেমেন্ট পাইছি এটা যেটা দেখাবে না ওটা না ওইভাবে, তোমার একটা লাইবিলিটি করে দেখা আনার রেভিনিউ হিসাবে তাহলে জার্নাল দিতে হবে, ম্যানুয়াল জার্নাল। ম্যানুয়াল জার্নাল, এটা ভেজাল হবে।